সবাই একটু খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো, খাতা কলম বের করে। আজকে একটু ক্লাস ডিউরেশন বড় হতে পারে, কিছু করার নাই। একটু সবাই ভালোভাবে প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করবে এবং প্রত্যেকটা কথা লিখবা। আজকে কিন্তু আমরা লুইস জো স্ট্রাকচারে চলে যাব, ঠিক আছে? লুইস জো স্ট্রাকচারে পার্ট 1 এ চলে যাচ্ছি এবং এখানে আসলে কি পড়ানো হবে সেটা আমি তোমাকে বলবো। তবে তার আগে আয়নিক বন্ধনে কিছু কথা বাকি ছিল, সেটা আগে কমপ্লিট করে ফেলি, এরপর আমরা সমযোজী বন্ধনে যাব। ওকে, তো সমযোজী বন্ধনে যাওয়ার আগে আয়নিক বন্ধনের কিছু কথা বাকি ছিল। আচ্ছা, আমরা গত ক্লাসে লেটিস শক্তি একটু করে পড়েছিলাম, লেটিস এনার্জি যেটাকে বলা। লেটিস এনার্জি মানে কি? সাপোজ একটা কথা বললাম, আমি বললাম আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে বলো আয়নিক কম্পাউন্ড মানে কি? আয়নিক কম্পাউন্ড একটু আস্তে আস্তে পড়বো, তবে যখন লুইস জো স্ট্রাকচারে যখন চলে আসবে তখন উত্তেজিত হয়ে যাব। কেন? কারণ টপিকটা আসলে এরকম, মানে এটা আসলে উত্তেজিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা বোর ভাবে, মানে এটা ধীরে সুস্থে আস্তে আস্তে করে পড়া যাবে না, কারণ টপিকটা আসলে এরকম হট টপিক। এটা লুইস জো স্ট্রাকচার। দেখো এই যে আয়নিক কম্পাউন্ড যখন আসতেছি না, মানে ইনঅর্গানিকের সবচেয়ে হট টপিক। দেখো আয়নিক কম্পাউন্ড মানে কি? একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ মানে কি? আয়নিক যৌগ মানে হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, ডাইরেক্ট ইলেকট্রন ট্রান্সফার হবে, এখানে কোনো শেয়ার হবে না। কি বললাম? কমপ্লিট, গতকাল লিখে দিয়েছিলাম, ডেফিনিশন লিখে দিয়েছিলাম। তবে আরেকটা কথা শোনো, সেটা হচ্ছে কি? কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, মানে এখানে কোন ধরনের ইলেকট্রন শেয়ার হবে না, আদান প্রদান হবে। আমি তোমাকে দিছি, তুমি আমাকে দাও, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আদান প্রদান হচ্ছে আদান প্রদান। আচ্ছা, এখন এখানে আমি কিছুক্ষণের জন্য মনে রাখো যে এটা এক্স একটা যৌগ। এই এক্স যৌগটা আমি তোমাকে ধরলাম এটা একটা ধাতু, এটা একটা মেটাল। এখন এই মেটালটা কি করলো? আচ্ছা আমি এক্স বলি না, আমি বললাম আমাকে এম হচ্ছে মেটাল, কারণ এম দিয়ে বোঝাচ্ছে মেটাল। ওকে, সো এম হচ্ছে একটা মেটাল, সে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে। মানে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। সো এম কে আমি ধরলাম এম হচ্ছে কি? ধাতু। ধাতু মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, যার প্রবণতা হচ্ছে ত্যাগ করা, সেই হচ্ছে ধাতু। সো ত্যাগ করে সে কিসে পরিণত হচ্ছে? এম প্লাস আয়নে পরিণত হচ্ছে। এই এম প্লাস আয়নটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। সবাই এগ্রি? এটাকেই বলা হচ্ছে ক্যাটায়ন। আচ্ছা, এখন আমি বললাম এখানে আরেকটা যৌগ, সেটা হচ্ছে এক্স। এক্স ধাতুটা হচ্ছে, এটা ধাতু না, এটা হচ্ছে অধাতু। আমি ধরে নিলাম এক্স হচ্ছে অধাতু, আমি ধরে নিলাম এক্স। স্যার আমি এটা কি পড়াচ্ছেন? আমি এটা লেটিস শক্তি পড়াচ্ছি, লেটিস এনার্জি। আমি এটা কি পড়াচ্ছি? লেটিস এনার্জি। এখানে এক্সটাকে কি পড়াচ্ছে দেখো, আমি বললাম অধাতু। স্যার এটা কোন টপিক পড়াচ্ছেন এখন? লেটিস এনার্জি পড়াচ্ছি ভাই, লেটিস এনার্জি। লেটিস এনার্জি কিন্তু টপিকটা অনেক বড়, তবে আমি শর্টকাটে বলে দিব যে লেটিস এনার্জি বলতে কি বোঝাচ্ছ। দেখো, সো এক্স কি করে? ইলেকট্রন কি করে? গ্রহণ করে। স্বাভাবিক, গ্রহণ করে সে কিসে পরিণত হয়? এক্স মাইনাস আয়নে পরিণত হয়, কারণ ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস, ইলেকট্রন ত্যাগ করলে প্লাস। কি বললাম? ইলেকট্রন ত্যাগ করলে প্লাস, ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস। বোঝা গেছে এতটুকু? যারা নতুন জয়েন হচ্ছ, তেমন কোনো কিছু পড়াচ্ছি না। কখন শুরু হয়েছে বলে লাভ নাই, এখনই মাত্র শুরু হয়েছে, ওকে? আস্তে আস্তে জয়েন হও। এম প্লাস এবং এক্স মাইনাস। আমাকে একটা সবাই কথা বলো, এই জায়গায় শক্তি কি শোষণ হবে নাকি নাকি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে কি উৎপন্ন হবে? কোনটা হবে আমাকে বলো। এখানে শক্তি শোষণ হবে নাকি শক্তি হারাবে? এই জায়গায় কি শক্তি শোষণ হবে নাকি শক্তি হারাবে? মানে আমি যদি বলি এখানে শক্তি নির্গত হচ্ছে নাকি হারাচ্ছে, দেখো এই জায়গায় হচ্ছে শক্তি নির্গত হচ্ছে, এই জায়গায় শক্তি নির্গত হবে। বুঝাচ্ছি এটা কি? আর উপরের জায়গাটা, এটা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা এদিকে লিখে দিব, উপরে লিখে দিচ্ছি। উপরের যে জায়গাটা দেখছো না, সেটা হচ্ছে এই জায়গায়, আমি এই জায়গায় লিখবো। এখন তুমি লিখবা এই জায়গায়, এই পয়েন্টে লিখবা, এখানে হচ্ছে শক্তি শোষিত হচ্ছে, শক্তি শোষিত হচ্ছে। আচ্ছা, রিজনটা খুবই সিম্পল। তোমরা নিশ্চয় সবাই আয়নিক, মানে তোমরা সবাই নিশ্চয় হচ্ছে ইলেকট্রন আসক্তি পড়েছো এবং আয়নীকরণ শক্তি পড়েছো। আয়নীকরণ শক্তিটা মনে আছে? আয়নীকরণ শক্তিটা একটু হালকা করে, এটা তো আমি আসলে পড়াবো মোলের পর্যাবৃত্ত ধর্মতে। আয়নীকরণ শক্তিটা পয়েন্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো সবাই। এখানে একটা অ্যাটম, যে অ্যাটমের, এটা একটা পরমাণু, যে পরমাণুর আমি বললাম একটা, এখানে আমি আরেকটা দিচ্ছি, একটা দুইটা, কয়টা শেল? শক্তিস্তর কয়টা? দুইটা হয়ে গেছে, আরেকটা দিলাম তিনটা। আচ্ছা, এটা স্টার অ্যাটম, এটা একটা এক্সাম্পল দিলাম, এটা কোনো বড় কোনো পড়া না। এখানে প্রত্যেকটাতে যেমন প্রথমটাতে আছে দুইটা করে ইলেকট্রন, এরপরটাতে আছে দুইটা, 1 2 3 4। সরি আমি কি করলাম? আরে একটা মিস্টেক করে গেছি, সরি আমি নিউক্লিয়াসের মধ্যে দিয়ে দিছি না, শিট, নিউক্লিয়াসের মধ্যে দিয়ে দিছি, সরি। দেখো এই যে এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তর। এতটুকু বুঝছো? সরি প্রথমে ভুলে গেছে। প্রথম শক্তি স্তর কোনটা? এটা,
তৃতীয় শক্তি স্তর কোনটা? এটা। তৃতীয় শক্তি স্তর কোনটা? এটা। ওকে, সো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে আমরা জানি? 2টা। এরপর শক্তি স্তরে কয়টা? সরি, এরপর শক্তি স্তরে 8টা। 8টা 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 মানে হচ্ছে 4টা হইছে, 1 2 3 4 5 6 এবং হচ্ছে 7 8। তাহলে 1 2 3 4 5 6 7 8 এবং লাস্টে কয়টা? একটা। এবং এটা কাজ দিছি সোডিয়ামের, কারণ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তুমি পাবা 11টা ইলেকট্রন 11টা প্রোটন। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। স্যার কি পড়াচ্ছেন? কি পড়াচ্ছে একটু দেখবেন। স্যার আয়নীকরণ শক্তি কি ছিল? একটা গ্যাসীয় অবস্থায় কোন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, সেটাই কিন্তু আয়নীকরণ শক্তি ছিল। অর্থাৎ গ্যাসীয় অবস্থায়, এই যে গ্যাসীয় অবস্থায় কোন পরমাণু, এটা একটা পরমাণু, এই পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, একটি ইলেকট্রন অপসারণ করতে শক্তি কেন প্রয়োজন হচ্ছে? কেন? কারণ এই যে এখানে কি আছে? নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াস ইলেকট্রনকে টেনে ধরছে। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে আছে পজিটিভ চার্জ আর ওই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। অর্থাৎ নিউক্লিয়াস প্রত্যেকটা ইলেকট্রনকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা অ্যাটাচ করে রাখছে। এখন ওইখান থেকে একটা ইলেকট্রন, বাইরে থেকে যদি একটা ইলেকট্রন যদি অপসারণ করতে চায় তাহলে শক্তি লাগবে, মানে এখানে শক্তি শোষণ হবে। আর ওইখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতেছো, তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করো তাহলে সেখানে শক্তি নির্গত হবে, যেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর যেখানে শক্তি শোষিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ একটা পরমাণু, একটা গ্যাসীয় পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। শক্তি প্রয়োজন হয় মানে কি? শক্তি শোষণ হচ্ছে। এবং এটা বিস্তারিত পড়াশোনা তুমি হচ্ছে কোথায় পড়বা? আয়নীকরণ শক্তি এবং হচ্ছে তড়িৎনাত্মকতার ক্ষেত্রে পড়বা। এখন তড়িৎনাত্মকতা বলতে ইলেকট্রন আসক্তি, তড়িৎনাত্মকতা, এগুলো সবগুলো এখানে পড়বো। এখন আমি কি বোঝাতে যাচ্ছি দেখো, ফার্স্ট অফ অল প্রথমটাতে শক্তি শোষিত হচ্ছে, এরপরটা শক্তি নির্গত হচ্ছে। এতটুকু মাথায় রাখো, ইলেকট্রন গ্রহণ করলে শক্তি শোষিত হয় এবং ইলেকট্রন ত্যাগ করলে শক্তি শোষিত হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে শক্তি নির্গত হয়। ইলেকট্রন গ্রহণ করলে শক্তি নির্গত হবে এবং ইলেকট্রন ত্যাগ করলে শক্তি শোষিত হবে। যেমন ধরো মনে রাখবা, আমরা যখন বন্ধন ভাঙি না, দেখো একটা বন্ধন ভাঙা হচ্ছে, বন্ধন ভাঙলে শক্তি কিন্তু কি দিতে হয় না? এটা শক্তি দিতে হয়েছে, তার মানে শক্তি কিন্তু এখানে লাগতেছে, শক্তি শোষিত হচ্ছে। একটা বন্ধন ভাঙতেছো, বাইরে থেকে একটা শক্তি আনতে হচ্ছে না? কেন? এই যে এই ক্যাপের সাথে এই মার্কারের তুমি যদি কি করো, বন্ধন যদি ভাঙতে চাও তাহলে একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে। একটা শক্তি প্রয়োগ করে তারপর জিনিসটা কি আমি বন্ধনটা ভাঙতে পারছি। অর্থাৎ বন্ধন ভাঙার সময় শক্তি শোষিত দরকার। এটা অনেকটা বন্ধন ভাঙা হচ্ছে। কার সাথে বন্ধন ভাঙতেছি? আমার নিউক্লিয়াসের সাথে আমার ইলেকট্রনের। তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাকে, ফোর্সটাকে ভাঙার জন্য বাইরে থেকে এনার্জি দিতে হয়। সেই এনার্জিটা হচ্ছে কি আমার আয়নীকরণ শক্তি। তার মানে আমি এই যে প্রথমে এখানে কি বলতে পারি, শক্তি শোষিত হচ্ছে। অর্থাৎ শক্তির দরকার মানে কি? আয়নীকরণ শক্তিটা হচ্ছে শক্তি শোষিত হয়। শক্তি কি হয়? শোষিত হয়। এই যে এতটুকু মাথায় রাখো, যারা কনফিউশনে পড়তেছো, এত কথা না। ইলেকট্রন ত্যাগ করলে শক্তি শোষিত হবে, ইলেকট্রন গ্রহণ করলে শক্তি নির্গত হবে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি, এই যে এখানে ক্যাটায়ন যে তৈরি হলো, এই যে অ্যানায়ন যে তৈরি হলো, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে কি তৈরি করে? NX তৈরি করে। এই NX যে তৈরি করলো, এটা কোন বন্ধনের মাধ্যমে তৈরি করলো? সবাই জানো আয়নিক বন্ধন। তার মানে এটা হচ্ছে একটা ক্যাটায়ন, সবাই জানো, কারণ এটা মাইনাস, সরি এটা প্লাস, আর এটা কি অ্যানায়ন, যেটা হচ্ছে মাইনাস। এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে যে আয়নিক বন্ধন তৈরি করে, এবং সে আয়নিক বন্ধনে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে আমার ল্যাটিস শক্তি। তার মানে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় আয়নায়ন যুক্ত হয়ে, কি বললাম ডেফিনিশনটা যদি একটু লিখি, একটা ইংলিশে লিখে দিচ্ছি, দেখো আপাতত মনে রাখো, আপাতত, কারণ আমাদের মেইন টপিক কিন্তু আজকে এটা না, এটা বিস্তারিত যাচ্ছি না। আপাতত মনে রাখো গ্যাসীয় ক্যাটায়ন, সবাই একটু লিখো, ডেফিনিশনটা লিখো। গ্যাসীয় ক্যাটায়ন, স্যার আপনার জন্য দেখা যাচ্ছে না, আমি একটু সত্যি, গ্যাসীয় ক্যাটায়ন একটু দেখো তো, এবং গ্যাসীয় আয়নায়ন সবাই একটু দেখো। গ্যাসীয় ক্যাটায়ন এবং, আমি সরে যাচ্ছি, একটু ওয়েট করো। গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় আয়নায়ন পরস্পর যুক্ত হয়ে পরস্পর কি যুক্ত হয়ে আয়নিক বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ল্যাটিস শক্তি।
সেটাকে বলা হচ্ছে লেটিস শক্তি। কতটুকু দেখা যাচ্ছে দেখি তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় আনায়ন পরস্পর যুক্ত হয়ে আয়নিক বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে লেটিস এনার্জি। লেটিস এনার্জি মানে হচ্ছে লেটিস শক্তি। স্যার এখনো ফিল পাই নাই। আচ্ছা, একটু দেখো দেখো, সবাই আগে লিখে ফেলো, সবাই একটু লিখো, সবাই আগে লিখো, লেখার পরে আমি হচ্ছে তোমাদেরকে বোঝাচ্ছি। ভিডিও আটকে যাচ্ছে কেন ভাই? ভিডিও যাদের আটকে যাচ্ছে তারা একটা কাজ করো, তোমাদের নেট কানেকশন খুবই বাজে তো। আসলে নেট কানেকশন তোমাদের না, তোমাদের মানে আমাদের আর কি, সবার নেট কানেকশন বাজে। একটা কাজ করো, সেটিংসে গিয়ে 320 করে দাও। 320 নাকি 360 মনে হয়, 360 করে দাও রেজুলেশনটা। পারবা? এটা করতে হবে, কারণ আসলে ক্লাস নেওয়া হচ্ছে আইফোন থেকে, আইফোনের রেজুলেশন অনেক হাই, সো ওইটা অনেকগুলো নেট হচ্ছে কি টানতেছে তোমার ইয়া থেকে, ওয়াইফাই থেকে, ওই কারণে আটকে যাচ্ছে। তোমার পর্যাপ্ত নেট স্পিড না থাকলে সমস্যা, পর্যাপ্ত নেট স্পিড না থাকলে সমস্যা। ওকে, সবাই লিখছো? লেখা শেষ হচ্ছে কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা স্যার, আমি কিছুই তো বুঝি না, কি বুঝেছেন? ফার্স্ট অফ অল দেখো, এটা হচ্ছে একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে, মানে গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন ত্যাগ করে সে একটা গ্যাসীয় ক্যাটায়ন তৈরি করে। এটা গ্যাসীয় ক্যাটায়ন, গ্যাসীয় ক্যাটায়ন। ওকে, আর এটা কি গ্যাসীয় আনায়ন, এবং এটা লাস্টে কি সলিডে পরিণত হয়েছে। কেন? তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক মনে রাখবা, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যেখানে থাকবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কেমনে থাকবে? আরে ভাই, যেখানে প্লাস যেখানে মাইনাস, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল না? এবং তারা যুক্ত হয়ে এমএক্স গঠন করলো। এটা চিন্তা করতে পারো, এটা সোডিয়াম প্লাস, এটা ক্লোরিন মাইনাস। ফিল আসছে? এটা সোডিয়াম প্লাস, এটা ক্লোরিন মাইনাস। সোডিয়াম এবং ক্লোরিন মাইনাস NaCl এর কঠিন যৌগ তৈরি করলো, সলিড যৌগ তৈরি করলো। আচ্ছা, এখানে কি বললাম দেখো, ফার্স্ট অফ অল তারা ক্যাটায়ন তৈরি করলো, এখানে শক্তি শোষিত হচ্ছে, এখানে শক্তি নির্গত হচ্ছে। মনে রাখবা, ইলেকট্রন ত্যাগ করলে শক্তি শোষিত হয়, ইলেকট্রন গ্রহণ করলে শক্তি নির্গত হয়। বিস্তারিত পড়া পড়বো আমরা আয়নীকরণ শক্তি, তড়িৎনাত্মকতা, মানে সরি ইলেকট্রন আসক্তিতে। এখন এখানে কি বললাম দেখো, গ্যাসীয় ক্যাটায়ন, গ্যাসীয় ক্যাটায়ন না এটা। এরপরে যে গ্যাসীয় আনায়ন, এই গ্যাসীয় আনায়ন পরস্পর যুক্ত হচ্ছে। তারা কিভাবে পরস্পর যুক্ত হয়? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে। লিখে দিতে পারো যে পরস্পর যুক্ত হয় মানে কি, স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে যে আয়নিক বন্ধন তৈরি করে না, তো এই আয়নিক বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তিটা নির্গত হচ্ছে, এখানে একটা শক্তি নির্গত হবে, এটা এনার্জি রিলিজ হবে। একটা কি রিলিজ হবে? এনার্জি রিলিজ হবে। যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে বা যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেটাকে বলা হচ্ছে লেটিস শক্তি। আপাতত এটা মাথায় রাখো, আর কোনো কথা নাই। সবাই লিখছো না? আচ্ছা, একজন বলছে ভাই আজকে ফিল পাচ্ছি না। আমি মাত্র পড়া শুরু করলাম, তুমি বলতেছো এখনো ফিল পাচ্ছি না। আরে আল্লাহ, দেখো লেখা হয়েছে এটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পোলা পাইন খালি একটা কথা বলে, ভাইয়া ফিল পাচ্ছি না, ভাইয়া ফিল পাইতে হবে। দেখো দেখো, ফিল পাওয়ানোর জন্য আসলে কি করানো যায় দেখো। আচ্ছা, এখন আয়নিক যৌগের কিছু ধর্ম আছে। ধর্মটা একটু বোরিং ফিল হলো, তবে খুব ইজি ভাবে বুঝাবো। আয়নিক যৌগের, তোমার নিজেরা চিন্তা করবা যে আয়নিক যৌগের ধর্মটা কি কি। আমি হালকা করে একটু লিখবো আয়নিক যৌগের ধর্ম, একটু বোরিং লাগতে পারে, তবে বেশিক্ষণ লাগবে না, 5টা মিনিট সময় দাও। আয়নিক যৌগের ধর্ম, ফার্স্ট অফ অল ধর্মটা আমি যদি বলি যে আয়নিক যৌগের ধর্ম মানে তাদের প্রপার্টিজ গুলো কিরকম। এক নম্বর প্রপার্টিজ হচ্ছে তাদের ভৌত অবস্থাটা কি। তাদের ভৌত মানে হচ্ছে তাদের ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট কি হবে আমাকে বলো তো সবাই? ফিজিক্যাল স্টেট মানে তাদের ভৌত অবস্থা। ফিজিক্যাল স্টেট মানে বাংলা লিখতে পারবা, তাদের ভৌত অবস্থা কি? তাদের ভৌত অবস্থা সবসময় কি হবে? সলিড হবে। সলিড মানে হচ্ছে তাদের সবসময় কঠিন। ভৌত অবস্থা মানে কি? ভৌত অবস্থা মানে তাদের ফিজিক্যাল স্টেট সবসময় কি হবে? সলিড হবে। সবসময় কি হবে? সলিড হবে। কেন 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 কারণটা কি? কারণ তাদের আয়নিক যৌগের দুটি পরমাণুর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এত বেশি, তারা কিন্তু ইজিলি বিভক্ত হতে পারে না। আর সবসময় সলিড যে যৌগগুলো যেগুলো আছে, কঠিন যে যৌগগুলো আছে, সেগুলোর মধ্যে আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বেশি হওয়ার, যেমন এটা একটা সলিড। কেন? কারণ এখানে যে অণু যেগুলো আছে, মানে মলিকিউল যেগুলো আছে বা পরমাণু যেগুলো আছে, যেগুলো পরমাণু মিলে তো অণু হয়, সেগুলোর মধ্যে স্থির বৈদ্যুতিক ফোর্স অফ অ্যাট্রাকশন এত বেশি, তাদেরকে তুমি বিভক্ত করতে পারতেছো না। হ্যাঁ, বিভক্ত করা যাবে। তুমি যদি বলো যে ভাইয়া NaCl একটা সলিড একটা সাবস্টেন্স, মানে সলিড একটা যৌগ, কঠিন একটা যৌগ, এটা সলিড অবস্থায় আছে। কেন ভাই? এবং সলিড অবস্থায় থাকলে তাদের আয়নগুলো তো ফ্রি না। আয়ন মানে তাদের আয়নগুলো তো মুক্ত না। আয়নগুলোকে মুক্ত করার জন্য কি করতে হয়? তাদেরকে পানি দিতে হয়। এই যে পানি দিছো, অ্যাকোয়াস স্টেটে নিয়ে আসছো, তাহলে এখন তোমার আয়নগুলো ফ্রি হয়ে গেছে। ব্যাপারটা এরকম না? তার মানে প্রত্যেকটা আয়নিক যৌগ যখন তারা বন্ড যখন ফর্ম করে ফেলে না, প্রত্যেকটা আয়নিক যৌগ, তুমি বলতে পারো স্যার এটা কেমনে বুঝি না। দেখো ফার্স্টে কি ছিল? সোডিয়াম প্লাস ছিল, এরপরে ক্লোরিন মাইনাস ছিল, এটাই ছিল। এবং তাদের মধ্যে কোন বল কাজ করতেছে আমাকে বলো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্যার আমি এটা ফিল পাচ্ছি না। আচ্ছা, ফিল পাচ্ছি না, আমাকে বলো এই যে প্রত্যেকটা আয়নিক যৌগ কিভাবে গঠন করে? একটা ধাতু একটা অধাতু। সোডিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হচ্ছে একটা অধাতু।
ধাতু এবং অধাতুর মধ্যে কি হবে? ইলেকট্রন আদান প্রদান হবে। তা আদান প্রদান যখন হচ্ছে তারা কি তৈরি করলো? আদান প্রদান হওয়ার সময় তারা ক্যাটায়ন এবং আয়ন ফর্ম করলো। ক্যাটায়ন এবং আয়ন ফর্ম করছে, এবং ক্যাটায়ন এবং আয়ন ফর্ম করার সময় তাদের মধ্যে কোন বলটা কাজ করবে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে তারা পরস্পরের সাথে অ্যাটাচ হয়ে গেছে। অ্যাটাচ হলে সেটা কি গ্যাসীয় অবস্থায় থাকবে? না। তরল অবস্থায় থাকবে? না। কেন অ্যাটাচ কেন হয়েছে? কারণ মিউচুয়াল অ্যাট্রাকশন, পারস্পরিক আকর্ষণ বল বেশি হওয়ার কারণে। পারস্পরিক আকর্ষণ বল যত বেশি হবে, গত ক্লাসে বলেছিলাম পারস্পরিক আকর্ষণ বল যত বেশি হবে সেটা কঠিন হবে, সলিড হবে সেটা। সেজন্য এখানে বলা হচ্ছে যে আয়নিক যৌগের ফিজিক্যাল স্টেট হচ্ছে কঠিন। কেন? কারণ তাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এত বেশি তারা বিভক্ত হয় না। রিজন হচ্ছে এটাই, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এতই বেশি যে তাদের কি হয় না? তারা বিভক্ত হয় না। তারা কি হয় না? বিভক্ত হয় না। অর্থাৎ তাদের স্ট্রং, তাদের ফোর্স অফ মানে তাদের ফোর্সটা এতটা স্ট্রং, তাদের বলটা এতটা স্ট্রং, নিজেদের মধ্যে এত বেশি আকর্ষণ, তারা বিভক্ত হয় না। বিভক্ত কখন হবে? যখন তুমি সেখানে ওয়াটার অ্যাড করবা, অ্যাকোয়াস সলিউশন হলে সেটা ইজিলি বিভক্ত হবে। যেমন সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এটা কখন? অ্যাকোয়াস সলিউশনে, এটা পানি দিলে। এতটুকু বুঝে গেছে? ভেরি গুড। এতটুকু লিখবা। তুমি কি লিখবা? ফিজিক্যাল স্টেট হচ্ছে কঠিন। কেন? কারণ তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন, নিজেদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এতই বেশি, বিভক্ত হয় না। লিখে দাও। আচ্ছা, এখন লিখতে না পারলে একটু স্পেস রাখো, পরেরটাতে আমি যাচ্ছি, কারণ এগুলোতে বেশি সময় দেওয়া যাবে না। কারণ আজকের টপিকের মূল পড়া হচ্ছে লুইস জর্জ স্ট্রাকচার। অনেক পড়া আছে। আচ্ছা, এটা জাস্ট আমি সবকিছু কভার করতে গেলে আমি সবকিছু আলাদা হচ্ছে। অনেকেই বলতে পারবে লেটিস শক্তি ভালোভাবে বোঝান নাই। তাকে একটা কথা বলবো, লেটিস শক্তি নিয়ে আলাদা ক্লাস আছে, এটা টেনশন করার দরকার নেই। স্যার লেটিস শক্তি কি? স্যার কিছুই তো বোঝান নাই। লেটিস শক্তি আমি ডেফিনেশন বুঝাই দিছি। গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় আয়ন পরস্পর যুক্ত হয়ে আয়নিক বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, আয়নিক বন্ধন তৈরি করে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেটা হচ্ছে লেটিস শক্তি। আচ্ছা, এখন দেখো, এই যে আমি তোমাকে আরেকটা কথা বললাম, আয়নিক যৌগের ধর্মের মধ্যে 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে তাদের এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই পয়েন্টটা একটু লিখো সবাই। কি বললাম? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। অর্থাৎ এটি কি? গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক মানে গলাতে যে পরিমাণ তাপমাত্রা দরকার সেটা গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক বাষ্পে পরিণত হওয়ার জন্য। এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভেরি হাই। কার? এই যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভেরি হাই। কেন? ভেরি হাই কারণ তাদের বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কোনটা? এই যে মেল্টিং হচ্ছে এটা। এই যে গলনাঙ্ক যেটা বলতেছ না, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক কোনটা? এই যে মেল্টিং পয়েন্ট। এই যে মেল্টিং পয়েন্ট। কি বললাম? মেল্টিং পয়েন্ট। আর এটা কি? বয়লিং পয়েন্ট। মানে বয়েল করার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। আর মেল্টিং পয়েন্ট, মেল্ট করার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। এটা অনেক বেশি হাই। রিজনটা কি? কারণ তারা সলিড, বোঝা যাচ্ছে। তারা সলিড কারণ তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এতই বেশি, তাদেরকে সহজে বয়েল করতে পারবা না। আয়নিক যৌগের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এতই বেশি, তাদেরকে ইজিলি, সহজে তাদেরকে বয়েল করা যায় না। তার মানে তাদের বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট অনেক বেশি। জাস্ট এতটুকু পয়েন্ট লিখলে এনাফ, আর বেশি কিছু লেখার দরকার নাই। এরপর আসি 3 নম্বর পয়েন্টে। বিদ্যুৎ পরিবাহিতা একটু লিখো। অনেকজন বলবো ভাই বোরিং লাগতেছে। এই তো ভাই আগামী 5 মিনিট 10 মিনিট পর আমি এখানে ঢুকে যাচ্ছি। বিদ্যুৎ পরিবাহিতা মানে এরপর সমযোজী বন্ধন। বিদ্যুৎ পরিবাহিতা। হ্যাঁ, অনেকে বলতে পারো ভাই ফাজানা নীতি পড়াবেন না। ফাজানা নীতি ভাই একটু পরে, কারণ ফাজানা নীতিতে এখন ঢুকতে যাচ্ছি না। আয়নিক যৌগতে আবার আসবো। সিকোয়েন্সটা দেখো, বিদ্যুৎ পরিবাহী বলতে কিরকম? সবাই জানে আয়নিক যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবাহী, অবশ্যই। দেখো, কিন্তু আয়নিক যৌগ কিন্তু ব্যাড কন্ডাক্টর মানে কি? খারাপ পরিবাহী। ব্যাড কন্ডাক্টর স্পেলিং বলেছে না? ব্যাড কন্ডাক্টর মানে খারাপ। কন্ডাক্টর মানে কি? পরিবাহী। আর ব্যাড মানে খারাপ পরিবাহী কখন হবে? ইন সলিড স্টেট। আচ্ছা, এটা বাংলাটা লিখে দেন তো। এটা হচ্ছে তারা কঠিন অবস্থায়, এটা কথার অর্থ কি? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কি বললাম? তারা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। স্বাভাবিক। NaCl কঠিন অবস্থায় কখনো বিদ্যুৎ পরিবহন করবে না। যেমন NaCl যখন বন্ড ফর্ম করে, এই NaCl যখন আয়নিক বন্ধন ফর্ম করছে, এটা কোন স্টেটে আছে আমাকে বলো? কঠিন স্টেটে না? কেন? আচ্ছা, একটা জিনিস কখন কঠিন হবে? যখন তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন যখন বেশি হবে। তো যখন কঠিন অবস্থায় আসছে তখন সেটা সলিড। মানে কঠিন অবস্থা মানে কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যত বেশি স্ট্রং হয়েছে
সেটা সলিডে পরিণত হয়েছে। এবং এখানে তুমি যখন অ্যাকোয়াস, যখন পানি ঢালছো, অ্যাকোয়াস মানে কি জলীয়, যখন ঢালা হয়েছে তখন সেটা Na+ এবং ক্লোরিন, কারণ আয়ন যখন তৈরি হবে তখনই বিদ্যুৎ পরিবহন হবে। তার মানে এখানে বলা হচ্ছে ব্যাড কন্ডাক্টর ইন সলিড স্টেট মানে কঠিন অবস্থায় সেটা বিদ্যুৎ পরিবহন করে না, তবে সেটা জলীয় অবস্থায় অর্থাৎ অ্যাকোয়াস অবস্থায় সেটা বিদ্যুৎ পরিবহন করে। বাস এতটুকু লিখে দিবা, আর কোনো কথা নেই, এতটুকুই লেখা দেবে। ওকে, ভেরি গুড। এতটুকু লেখার পরে এখন আমাকে বলো ডান বলো, ডান বলো, তাড়াতাড়ি বলো। এখন আসি সমযোজী বন্ধন। ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে আগামী 1 ঘন্টা তোমাকে থাকতে হবে এটার জন্য, কিছু করো না, আগামী 1 ঘন্টা তোমাকে এই পয়েন্টের জন্য থাকতে হবে। এতক্ষণ ধরে যা পড়াইছি এগুলো কিছুই না, লেখা হয়েছে এটা সবগুলো নিজের মতো করে লিখে দিবা, আর এখানে কোনো পয়েন্ট নেই। ওকে, তার মানে এতক্ষণ ধরে বা গত ক্লাসে বা এখন পর্যন্ত আমরা যা যা পড়াইছি সবগুলো কি ছিল, আয়নিক যৌগের কথাবার্তা ছিল। এখন আসি সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি বললাম ভাইয়া? সমযোজী যৌগ, সমযোজী যৌগ, সমযোজী যৌগ কি বললাম? সবগুলো পড়া কিসে পড়ার মধ্যে আছে? সমযোজী যৌগের মধ্যে আছে। আচ্ছা দেখি এখন সমযোজী যৌগ ডেফিনিশনে যাবো না, তবে সমযোজী যৌগের মধ্যে কি কি পড়া আছে একটু দেখি। সমযোজী মানে হচ্ছে কি কভালেন্ট বন্ড। সমযোজী যৌগ না, সরি, সমযোজী বন্ধন হবে, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে ইংলিশ কি? কভালেন্ট বন্ড, কভালেন্ট, কভালেন্ট। গত ক্লাস একটু করে বলছিলাম না কভালেন্ট বন্ড, কভালেন্ট বন্ড কি বললাম? কোভালেন্ট বন্ড। আচ্ছা সমযোজী মানে কি? শেয়ারিং অফ ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রন, সবাই জানো এটা। তবে এখানের মধ্যে কি কি পড়া আছে একটু ফার্স্ট আগে বলি। এখানের মধ্যে সমযোজী বন্ধনের মধ্যে ফার্স্ট আগে বলবো থিওরিস অফ কোভালেন্ট বন্ড আছে, মানে থিওরিগুলো কি কি। তবে 1 নাম্বার এর আগে যে পড়াটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে কোনটা আমাকে বলো সেটা হচ্ছে কোনটা? আমি বললাম সেটা হচ্ছে, দেখো 1 নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিরেকশনাল। আমি আয়নিক যৌগ থেকে একটা প্রশ্ন করতে ভুলে গেছি। ডিরেকশনাল, ডিরেকশনাল মানে কি বলবো? ডিরেকশনাল মানে কি? স্ট্রাকচার, কি কি পয়েন্ট পড়বো? স্ট্রাকচার, এটা 1 নাম্বার দেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট আমরা লিখো স্ট্রাকচার। স্ট্রাকচার, স্ট্রাকচার বলতে গেলে অবশ্য অনেকটা এটাই আসতেছে স্ট্রাকচার। ওকে, এরপর হচ্ছে ডিরেকশনাল গেল, স্ট্রাকচার গেল, এরপরে কি আসবে দেখো আরেকটা পয়েন্ট যেটা পড়বো, নতুন পয়েন্ট লাগতে পারে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট নাম শুনছো মনে হয়, ডাইপোল মোমেন্ট। ডিরেকশনাল মানে কি? দেখো সমযোজী যৌগের প্রত্যেকটা যৌগের কিন্তু ডিরেকশন আছে, ডিরেকশন মানে হচ্ছে দিক আছে। যেমন আমি তোমাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে আমরা যে NaCl পড়ছি এত ছোটবেলায়, এই NaCl তাদের মধ্যে কি হয়েছে? স্থির গতির আকর্ষণ বলেছে না, কারণ সোডিয়াম ছিল প্লাস আর ক্লোরিন ছিল মাইনাস। ওকে, তো তাদের মধ্যে আকর্ষণ হইতো, এই আকর্ষণটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে স্থির গতির আকর্ষণ বল। এটা কি কোনো ডিরেকশন আছে? এটা ইচ্ছা মতো হয় না। সোডিয়াম কেন ক্লোরিন এই জায়গায় থাকলে এটা মাইনাস এটা প্লাস, ডিরেকশন আছে এগুলা? এরকম হয় না, কোনো ডিরেকশন নাই। মানে আয়নিক যৌগগুলোর কোনো ডিরেকশন নাই। আয়নিক যতগুলো যৌগ দেখবা তাদের কোনো স্ট্রাকচারই নেই। বাট সমযোজী বন্ধনের মধ্যে প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা যৌগের কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার পাবা, আলাদা আলাদা ডিরেকশন পাবা। কেন? কারণ সেখানে ইলেকট্রন কিন্তু শেয়ার হবে, এবং শেয়ার কিভাবে হয়? ওভারল্যাপ করে। সো ওভারল্যাপ কোন ভাবে হচ্ছে, কতভাবে হচ্ছে, কোন দিকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সবগুলোর ব্যাখ্যা কিন্তু তুমি পাবা সমযোজী, অর্থাৎ সবগুলোর কিন্তু এক্সপ্লেনেশন বা সবগুলোর পড়াশোনা আছে কোথায়? সমযোজী বন্ধনে। আর ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে যেমন আমি তোমাকে বলছিলাম ফাজনের রুল বলছিলাম আয়নিক যৌগের মধ্যে, ওইখানে কি বলেছিলাম যে একটা আয়নিক যৌগ পুরোপুরি কিন্তু আয়নিক না, তার মধ্যে কিছু অংশ সমযোজী বৈশিষ্ট্য আছে। ঠিক একইভাবে একটা সমযোজী যৌগ পুরোপুরি কিন্তু সমযোজী না, তার মধ্যে কিছু আয়নিক বৈশিষ্ট্য আছে। সেটা জানবো কোত্থেকে? ডাইপোল মোমেন্টে। এরপর আমরা পড়বো কি? ভ্যালেন্স বন্ড থিওরি। এরপর আমরা লুইস স্ট্রাকচার তো আমরা এখানে স্ট্রাকচারে পড়ে ফেলবো, এটা আমি উল্লেখ করে নেই। এরপর আমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়বো। ভ্যালেন্স বন্ড থিওরিটা, ভ্যালেন্স বন্ড থিওরিটা কি? ভ্যালেন্স বন্ড থিওরিটা কি? ভ্যালেন্স বন্ড থিওরিটা হচ্ছে এই যে আমাদের ইলেকট্রন মানে আমাদের যে অরবিটাল যেগুলো আছে, অরবিটাল তো আমরা নিশ্চয় চিনি, যে অরবিটালগুলো যে ওভারল্যাপ করে, কতভাবে তারা ওভারল্যাপ করতে পারে এবং কতভাবে তারা কি পাশাপাশি, তারা দেখো ওভারল্যাপ কত ধরনের আছে নরমালি? সাইড ওয়াইজ ওভারল্যাপিং, সাইড ওয়াইজ মানে কি পাশাপাশি, আর এটা হচ্ছে মুখোমুখি, পাশাপাশি মুখোমুখি। এবং পাশাপাশি মুখোমুখি করার কারণে কোন ধরনের বন্ধন গঠিত হয়, কতভাবে আমি বন্ধন বানাতে পারি, কিভাবে কিভাবে আমার বন্ধন তৈরি হতে পারে, সবকিছুর ব্যাখ্যা। অর্থাৎ বন্ধন বলতে সিগমা বন্ড, পাই বন্ড কিভাবে তৈরি হয়, কোত্থেকে আসছে, সোর্স কি, সবকিছু তুমি পাবা ব্যালেন্স বন্ড থিওরিতে। ব্যালেন্স বন্ড মানে বন্ডটা আসলে কিভাবে ফর্ম হয়। এরপর আসি BACPR থিওরি। BACPR থিওরি, BACPR হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। BACPR ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার, পেয়ার মানে রিপালশন। অর্থাৎ
ব্যালেন্স শেল মানে কি? ব্যালেন্স শেল তুমি একটু আগে পড়বা, লুইস স্ট্রাকচার আমি তোমাকে বলবো। ব্যালেন্স শেল মানে হচ্ছে লাস্টের শক্তি স্তরে মানে লাস্টের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন, অর্থাৎ লাস্টের শক্তি স্তরকে বলা হচ্ছে ব্যালেন্স শেল, এবং ব্যালেন্স শেল ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন। সো ওই ব্যালেন্স শেল ইলেকট্রনগুলা কিভাবে ওভারল্যাপ করে, কতভাবে করে, সবকিছু আমরা এখানে বিস্তারিত জানবো, এবং এটার মাধ্যমে আমরা একটা যৌগের স্ট্রাকচার, জ্যামিতিক গঠনটা পাবো, অর্থাৎ জিওমেট্রিক্যাল স্ট্রাকচারটা পাওয়া যাবে। জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, এই যে আমি বললাম না মিথেন হচ্ছে চতুস্থলকীয়, কার্বন ডাই অক্সাইডের আকার কি, সরলরৈখিক, সবকিছু আমরা এখানের মাধ্যমে পারবো। অর্থাৎ এটা হচ্ছে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। কি বললাম? জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ এগুলো আমি আস্তে আস্তে আরো অনেক সময় লাগবে, আরো এর আগে আরো অনেকগুলো ক্লাস এগুলো চলে যাবে। তো এখন আস্তে আস্তে পড়াশোনা কি, পড়াশোনা হচ্ছে এগুলাই। তবে এখন আমি আলোচনা করব সমযোজী বন্ধনে। এখন আমি আলোচনা করব কোথায়? সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধনটা একটু দেখো, তাহলে এতটুকু লেখা হয়েছে, কি কি পড়বো? অনেক কেউ হা করে তাকায় আছে, জীবনে পড়ে নেই এগুলো। দেখো ভাই এগুলো পড়ছো ভাই, ডাইরেকশনাল মানে স্বাভাবিক, আয়নিক যৌগের, আচ্ছা আয়নিক যৌগের কখনো ডাইরেকশনাল থাকবে? আয়নিক যৌগের মধ্যে শেয়ারিংও হয় না। অনেকে বলতে পারছে আয়নিক যৌগের ডাইরেকশন কেন নাই? আরে ভাই শেয়ারিং তো হয় না, আয়নিক যৌগের মধ্যে আদান প্রদান হচ্ছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে দিচ্ছি, বাস শেষ। বাট সমযোজী যৌগের মধ্যে ডাইরেক্ট শেয়ারিংটা আমি তোমাকে দেখাচ্ছি, ফিল করাবো। শুরুতে একজন বলছে দাদা ফিল পাচ্ছি না, একটু দেখো, তুমি আগে দেখো লেখা হয়েছে এটা, এখানে লেখা কিছু ছিল না। ওকে, বিএসসি পেয়ার থিওরি দেখে অনেকে পাগল থাকতে পারো। বিএসসি পেয়ার মানে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার থিওরি। ওকে, আচ্ছা এতটুকু বোঝা গেছে সবার? এখন আসি সমযোজী বন্ধন মানে কি। স্যার একটু সমযোজী বন্ধনটা একটু ডেফিনিশনটা একটু লিখে দেন। সমযোজী বন্ধন মানে কি? সমযোজী বন্ধন ডেফিনিশনটা কি? দেখো সমযোজী বন্ধন কি একটু লেখা কষ্ট করে। আমি বললাম ক্লাসটা একটু বড় হবে, তবে অনেক কিছু শিখবা। দিন শেষে তুমি এটা বলতে পারো যে ভাইয়া এই ক্লাসটা শিখে আমি, মানে ক্লাসটা দেখে আমি অন্তত কিছু শিখছি। হ্যাঁ একটু কি হয়তো একটু ঘাপলা লাগতেছে। দেখো সমযোজী বন্ধন মানে কি? সমযোজী বন্ধন মানে হচ্ছে, যেমন আমি তোমাকে আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি বলছিলাম, একটা ধাতু একটা অধাতু, তাদের মধ্যে কমপ্লিট ট্রান্সফার হবে, কমপ্লিট ট্রান্সফার মানে ইলেকট্রনের ট্রান্সফার হবে। বাট এই যে অসমযোজী বন্ধনে কোনো ট্রান্সফার হবে না, এখানে শেয়ারিং হবে। অর্থাৎ এখানে দুইটাই অধাতু, কি বললাম? দুইটাই অধাতু, একটা অধাতু এবং আরেকটা অধাতু, দুইটাই অধাতু, তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। দুইটাই অধাতু তাদের মধ্যে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে, এবং ইলেকট্রন শেয়ার করে যে বন্ড গঠন করবে সেটাই হচ্ছে আমার কি? সমযোজী বন্ধন। অর্থাৎ আমি যদি এভাবে লিখি যে সমযোজী বন্ধন দুটি অধাতুর মধ্যে সংঘটিত হয়, লিখো একটু সবাই লিখো, কষ্ট করে লিখো, কারণ নোটটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সমযোজী বন্ধনে ডেফিনিশন লিখে দিচ্ছে, তবে একটা কথা লিখো, এগুলো লিখতে হবে, একটু কষ্ট করে লিখো। সমযোজী বন্ধন অনেক কেউ জানে যে ভাই এগুলো আমি তো জানি, জানলে লিখো একটু। সমযোজী বন্ধনে দুটি অধাতুর, সমযোজী বন্ধনে কি লিখলাম দেখো, দুটি অধাতুর মধ্যে সমযোজী বন্ধন, সরি এটা লিখো, সরি সমযোজী বন্ধন দুটি অধাতুর মধ্যে সংঘটিত হয়, দুটি অধাতুর মধ্যে ঠিক আছে। এই ক্ষেত্রে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না। তো এই ক্ষেত্রে কি লিখলাম? কোন আদান প্রদান ঘটে না, কিন্তু ইলেকট্রনের শেয়ার বা কি ঘটে? ভাগাভাগি ঘটে। কিন্তু ইলেকট্রনের শেয়ার বা ভাগাভাগি ঘটে। ওকে, ভাগ করে ঘরে থাকে আর কি, ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে, তার মানে এখানে কি অধাতু সমযোজী বন্ধন দুটি অধাতুর মধ্যে সংঘটিত হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না, কিন্তু ইলেকট্রনের শেয়ার বা ভাগাভাগি ঘটে। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে একই বা ভিন্ন দুটি অধাতু পরমাণুর মধ্যে, ডেফিনিশনটা সবাই একটু দেখবা। একই হতে পারে আবার ভিন্ন হতে পারে। ধরো আমি হাইড্রোজেন নিলাম, একই বা ভিন্ন দুটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। কি বললাম? একই বা ভিন্ন দুটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেই বন্ধনকে বলা হচ্ছে আমার সমযোজী বন্ধন। যেমন ধর আমি তোমাকে বললাম হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? 1s1 না? একটা। এই হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা। এটা অনেক দূরে চলে গেছে, আমি এই জায়গায় দিচ্ছি। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এই হাইড্রোজেন কি করে? এর ইলেকট্রন শেয়ার করবে। অর্থাৎ এই ইলেকট্রন শেয়ার করা মানে কি? তারা দুটো ইলেকট্রন শেয়ার করছে না? দেখো হাইড্রোজেনে একটা ইলেকট্রন, হাইড্রোজেন একটা ইলেকট্রন, তারা দুটোই হচ্ছে কি দুজন ইলেকট্রন শেয়ার করবে। অর্থাৎ এই হাইড্রোজেন একটা শো করছে,
আবার এই হাইড্রোজেন একটা শো করছে। দেখো ব্যাপারটা জিনিসটা সুন্দর করে বোঝাতে পারিনি, আমি আরেকবার দেখাচ্ছি। দেখো আরেকবার দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হাইড্রোজেন কোনটা? এটা না। এই হাইড্রোজেনের কোনটা? এটা না। এতটুকু বোঝা গেছে? এখন এই হাইড্রোজেন এই ইলেকট্রন সহ একেবারে হচ্ছে কি মানে ভাগাভাগি করে বলছে, একেবারে শেয়ার করে বলছে, আর এই হাইড্রোজেন একেবারে এই ইলেকট্রন সহ শেয়ার করে বলছে, অর্থাৎ তাদের মধ্যে ওভারল্যাপ হয়েছে। অর্থাৎ এই ইলেকট্রনটা এই হাইড্রোজেন এই ইলেকট্রনটা দুইটা নিয়ে দিছে, দুজনের শেয়ারটা করছে, আর এই হাইড্রোজেন দুজনের শেয়ার করছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম। আমি তোমাকে আরেকটু ফিল দিচ্ছি। ধরো এখানে হাইড্রোজেন আছে, এখানে কি আছে? হাইড্রোজেন আছে। ওকে, তারা দুটাই হচ্ছে কি করবে? শেয়ারিং করবে। অর্থাৎ এই ইলেকট্রনটা এর কাছে যাবে, অর্থাৎ ব্যাপারটা এরকম। আবার এই ইলেকট্রনটা এর কাছে আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাদের মধ্যে শেয়ারিং হয়েছে। সো দুইটা ইলেকট্রন যখন শেয়ারিং হবে তখনই সেখানে বন্ধন তৈরি হবে, এবং ওই বন্ধনটাকে বলা হচ্ছে আমার সমযোজী বন্ধন। অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রনটা এবং ইলেকট্রনটা এই হাইড্রোজেনের, আবার এই হাইড্রোজেনের ইলেকট্রন এই হাইড্রোজেনের, মানে ইলেকট্রন দুইটাই কিন্তু তাদের দুজনেরই। ধরো আমি 100 টাকা নিলাম, আমি বললাম 100 টাকা আমরা দুজন শেয়ার করলাম, তো ওই 100 টাকার মালিক কিন্তু আমরা দুজনই। আমাকে ধরো একজনের, ধরো তোমাকে আর এমন আমাকে হচ্ছে আন্টি ধরো 100 টাকা দিছে, হ্যাঁ, তো এখন 100 টাকা হচ্ছে দুজনের মালিক, মানে আমরা দুজনই হচ্ছে 100 টাকার মালিক। এখন আমরা দুজনে এটা শেয়ার করে করে খাবো। ব্যাপারটা দুই ইলেকট্রন আছে, এই দুই ইলেকট্রনের মালিককে এ, আবার এই দুই ইলেকট্রনের মালিককে এ, দুজনই শেয়ার করতেছে, এবং এটাই হচ্ছে সমযোজী বন্ধন। এবং এই সমযোজী বন্ধন ইলেকট্রনগুলো কিভাবে শেয়ার করে, কোনভাবে শেয়ার করে, কোন দিকে শেয়ার করে, সেগুলো পড়ার জন্য হচ্ছে বিভিন্ন থিওরি আসছে। ব্যালেন্স ইলেকট্রন পেয়ার থিওরি এবং ব্যালেন্স বন্ড থিওরি, এগুলো সবগুলো থিওরি আসছে মূলত হচ্ছে ইলেকট্রনগুলো শেয়ারের দিকগুলো বোঝানোর জন্য। সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমযোজী বন্ধন মধ্যে আর কি কি পড়ানো যায় সেটা পড়বো। এরপরে লুইস স্ট্রাকচারে এসে পুরো জিনিসটা হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করে ফেলবো। কথা বুঝতে পারছো? মানে ব্যাপারটা এবার চিন্তা করতে পারো, 100 টাকা আমাদেরকে দেওয়া হয়েছে, দুজনই হচ্ছে শেয়ার করতেছে, আর কোনো কথা নাই, দুজনই শেয়ার করতেছে। 100 টাকা আমাদেরকে দেওয়া হয়েছে, দুজনই হচ্ছে কি শেয়ার করতেছে। ওকে, যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, অনেকে বলবে আর একটা এক্সাম্পল দেন, ফিল পাচ্ছি না। এক্সাম্পল কোনো ভাই শেষ নাই, এক্সাম্পল দেখাতে গেলে দেখো আমি স্যার ফিল পাচ্ছি না, দেখেন এক্সাম্পল। ফার্স্ট অফ অল দেখো মিথেন। আচ্ছা এখানে অনেক কেউ পোলার অপোলার বুঝো না, পোলার অপোলার নিয়ে একটু কথা বলবো, একটু পরে কথা বলতেছি। পোলার অপোলার নিয়ে অনেক কিছু কথা আছে। ওকে, পোলার অপোলার কি এগুলো আমি সবকিছু তোমাদেরকে ভালোভাবে বুঝাবো। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো, আমি এখানে বললাম কার্বন। কার্বনের কয়টা হাত? 4টা হাত। কেন? কারণ কার্বনের ব্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা আছে? 4টা। আমি গতকালই বলছিলাম ব্যালেন্সিয়াল ইলেকট্রন যদি 4টা থাকে তার দুজনই 4, ব্যালেন্সিয়াল ইলেকট্রন যদি 3টা থাকে, 3টা বলতে ব্যাপারটা বোঝাচ্ছি কিরকম, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করার জন্য। গত ক্লাসে বলছিলাম না স্যার বুঝতেছি না, আরে ভাই ব্যালেন্স শেলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করার জন্য, সেটা হচ্ছে তার যোজনী। না বুঝলে আস্তে আস্তে বুঝবা, আস্তে আস্তে বুঝবা। দেখো কার্বনের লাস্ট শক্তিস্তরের ইলেকট্রন কয়টা? 4টা। তার ব্যালেন্সই কয়? 4। ব্যালেন্সি মানে তার হাত, হাত মানে যোজনী। দেখো ব্যালেন্সি, যোজনী, হাত সবগুলো সেম, কারণ তোমাকে এগুলো বুঝতে হবে, একটু পরে লুইস স্ট্রাকচারে পড়াচ্ছি। ব্যালেন্সি, হাত, যোজনী সবগুলো সেম। দেখো এই যে কার্বনের মধ্যে 4টা হাত মানে হচ্ছে কি তার 4টা পরমাণু লাগবে। দেখো একটা জিনিস মাথায় রাখবা, একটা পরমাণুর ব্যালেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে তার বন্ড। আমি যদি বলি কার্বনের যোজনী 4, তার মানে কার্বন কোন পরমাণুর সাথে বন্ড গঠন করতে গেলে, মানে কার্বন কারোর সাথে বন্ড গঠন করতে গেলে তার পরমাণু কয়টা দরকার? 4টা। বুঝো নাই? কার্বনের ব্যালেন্সি 4 মানে কি? কার্বনের ব্যালেন্সি 4 মানে হচ্ছে কার্বন সমযোজী বন্ধন বা অন্য কোনো বন্ধন যদি আবদ্ধ হতে চায় তাহলে তার পরমাণু লাগবে 4টা, কারণ তার হাত 4টা। তার মানে কার্বনের সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে এগুলা 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 এগুলো তার সিঙ্গেল ইলেকট্রন। এখন এই কার্বনের সাথে যদি অন্য কোনো পরমাণু আনতে চাও, কয়টা সেটা যে হোক, আই ডোন্ট কেয়ার ভাই, বাট অন্য কোনো পরমাণু আনতে চাইলে কতটা পরমাণু লাগবে? 4টা পরমাণু লাগবে। তার মানে আমি এখানে হাইড্রোজেন বসালাম, এখানে হাইড্রোজেন বসালাম, এখানে হাইড্রোজেন বসালাম, এখানে হাইড্রোজেন বসালাম। কেন? কারণ হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1 1s1, আর কার্বনের করলে 1s2 2s2 2p2। তার মানে তুমি বলতে পারো স্যার এখানে শেয়ারিং কেমন হয়েছে? শেয়ারিং কিভাবে হয়েছে দেখো, ফার্স্ট এটা কিন্তু এক্সাইটেড অবস্থায় করতে হবে। এক্সাইটেড মানে উত্তেজিত করতে হবে। উত্তেজিত কিভাবে করে? 1s2 2s1 2px1 2py1 2pz1 সবগুলো অযুগ্ম ইলেকট্রন না, 1 2 3 4 সবগুলো অযুগ্ম না। এই অযুগ্ম ইলেকট্রনগুলা কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে ইলেকট্রন শেয়ার করবে দেখো, ফার্স্ট অফ অল 2x1, আচ্ছা এটা আমি সংকরণে যাচ্ছি, এখন সংকরণে যাব না, আমি জাস্ট এতটুকু বোঝাতে যাচ্ছি এদের মধ্যে ইলেকট্রন শেয়ার কিভাবে হয় দেখো। হাইড্রোজেনের কয়টা? 1s1 1s1 1s1, এই 1s1 এই 1s1। এখানে অযুগ্ম কয়টা পাচ্ছ? 4টা। কার্বনের কয়টা? 4টা। 4টা কি করবে? শেয়ারিং করবে। অর্থাৎ এই কার্বন এই হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করলো, এই কার্বন ইলেকট্রন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করলো, এটা শেয়ার করলো, এটা শেয়ার করলো।
অর্থাৎ এখানে কার্বন, অনেককে বলতে পারে স্যার অষ্টক পূরণ বুঝো। আচ্ছা কার্বন এগুলো করছে কেন, প্রশ্ন আসতে পারে স্যার কার্বন এটা বন্ড কেন ফর্ম করছে। আচ্ছা গত ক্লাসে বলছিলাম যে 118 মৌল কেন তারা হচ্ছে বন্ধন গঠন করে, মানে কেন তারা হচ্ছে রিঅ্যাকশন দেখায়, কেন, কারণটা হচ্ছে তারা অষ্টক পূরণ করতে চায়। এই কার্বন অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা তুমি বলছো অষ্টক পূরণ করার সময় আপনি কাউন্ট করার সময় আপনি এটা কেন কাউন্ট করছেন, মানে 1 2 3 4 এগুলো কেন কাউন্ট করছেন? আরে ভাই এখানে কার্বন 8টা ইলেকট্রন শেয়ার করা মানে বুঝো, মানে হচ্ছে 4টা যখন আসছে হাইড্রোজেন থেকে, আমি তোমাকে বললাম না 100 টাকা ধরো তোমার বাসায় মেহমান আসছে, তোমার ছোট ভাই এবং ছোট বোন আছে, ধরো তোমার ছোট ভাই এবং ছোট বোন আছে, তোমার ছোট ভাই এবং ছোট বোনকে 100 টাকা দেওয়া হয়েছে, তার মানে 100 টাকার মালিক কে? তোমার ছোট ভাই এবং ছোট বোন, নাকি তুমি তা না, তার মানে তোমার ছোট ভাই ছোট বোন হচ্ছে 100 টাকার মালিক, তার মানে তারা 100 টাকাটা শেয়ার করে করে খাবে। তো তোমার ছোট ভাইয়ের কত টাকার মালিক? 100 টাকার। তোমার ছোট বোন কত টাকার মালিক? 100 টাকা। ঠিক সেম ভাবে তারা যখন ইলেকট্রন শেয়ার করলো তাহলে কার্বনের এখন 8টা হয়ে গেছে। কারণ বলছে আরে ভাই তুমি আমার সাথে শেয়ার করছো মানে আমার আরেকটা বেড়ে গেছে, 4টা বেড়ে গেছে, আগে ছিল 4টা আরো ছিল 4টা। অষ্টক পূরণ করার ফলে তারা হচ্ছে কি করলো, একটা যৌগ গঠন করলো। এই যৌগটাকে বলা হচ্ছে মিথেন, হুইচ ইজ সমযোজী বন্ধনে যুক্ত হওয়া একটা যৌগ, সমযোজী বন্ধনে যুক্ত হওয়া একটা যৌগ, যেটাকে বলে মিথেন। মিথেন হচ্ছে একটা পিওর কোভালেন্ট বন্ড। কেন? কারণ তারা সবাই হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়েছে। শেয়ারিং এর মাধ্যমে হয়েছে কেন বুঝছি? কারণ অধাতুর মাধ্যমে হয়েছে। কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু। ওকে, ভেরি গুড। এতটুকু বুঝা গেছে? আচ্ছা এখন আসি আরো কিছু পড়ালেখায়। এখন আসি পোলার যৌগ কি অপোলার যৌগ কি, তাড়াতাড়ি করতে হবে, সময় নাই। এখন আসি পোলার যৌগ কি অপোলার যৌগ কি। দেখো এখানে একটা কথা বলে রাখি। আচ্ছা সমযোজী বন্ধন কখনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, সবাই জানো। সমযোজী বন্ধন কখনো কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, এবং তাদের মধ্যে লো মেল্টিং পয়েন্ট এবং লো বয়েলিং পয়েন্ট আছে, এবং তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা অনেক দুর্বল। এগুলো আমি আসলে এখন এগুলো পড়েও লাভ হবে না, এগুলো তোমাকে আমি বুঝিয়েও লাভ হবে না। একটা লো মেল্টিং পয়েন্ট, লো বয়েলিং পয়েন্ট কেন? কারণ তাদের মধ্যে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল নাই। আচ্ছা এটা পড়া ইম্পর্টেন্ট না, পড়া ইম্পর্টেন্ট বলতে আমি তোমাকে একটা কথা বলি, তোমরা হচ্ছে পোলার যৌগ এবং অপোলার যৌগটা একটু ভালোভাবে পড়বা। আমি একটু ব্যাপারটা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। পোলার এবং অপোলারটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পোলার এবং অপোলার। হোয়াট ইজ পোলার? আচ্ছা অনেকে বলেন না পোলার সমযোজী যৌগ। মনে রাখবা পোলার মানে হচ্ছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা কত পাই? 0.5 থেকে 1.9 এর মধ্যে পাইলে সেটাই হচ্ছে আমার কি পোলার যৌগ। অর্থাৎ পোলার যৌগটা আমি যদি ডেফিনেশনটা যদি বলি, পোলার যৌগের ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে কি, দেখো যে সকল সমযোজী যৌগে সমযোজী যৌগে কি বললাম একটু আগে মুখে, আশা করি কিছু বোঝা নাই। যে সকল সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, এটা কেন পড়াচ্ছি, এটা কার সাথে সম্পর্ক জানো? এই যে একটু আগে আমি সমযোজী যৌগ বলছিলাম এটার সাথে সম্পর্ক। দেখো যে সকল সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার জিনিসটাকে একটু ভালোভাবে বুঝবা। পার্থক্যের কারণে বিপরীত মেরু সৃষ্টি হয়। কি বললাম? বিপরীত মেরু, সবাই একটু লিখো। বিপরীত মেরু সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে কি পোলার যৌগ। বিপরীত মেরু সৃষ্টি হয় সেটা হচ্ছে পোলার যৌগ। মানে পোলার সমযোজী যৌগ মানে হচ্ছে কি, যেখানে বিপরীত মেরু সৃষ্টি হবে। স্যার বিপরীত মেরু মানে বুঝি নেই। আচ্ছা দেখো ফার্স্ট অফ অল আমি বললাম হাইড্রোজেন এবং ক্লোরাইড তারা পিওর সমযোজী যৌগ, এটা আমিও জানি তুমিও জানো। বাট ক্লোরিনের তরুণাত্মকতা কত? আমাকে বলো ক্লোরিনের তরুণাত্মকতা কত? 3। হাইড্রোজেনের কত? 2.1। হাইড্রোজেনের কত? 2.1। আচ্ছা আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন কয়টা আছে এখানে? অষ্টক, তার পূরণ হয়েছে, একটু পরে দেখবো 1 2 3 4 5 6 7 8। এবং হাইড্রোজেন এখানে একটা, এটা আমি শো করাচ্ছি এখানে এই জায়গায়, এবং এটা ক্লোরিনের, এটা আমি এই জায়গায় লিখতেছি। আচ্ছা তার মানে এই দুটো ইলেকট্রন শেয়ারিং হয়েছে। আচ্ছা স্বাভাবিক। এখন শেয়ারিং হওয়া সত্ত্বেও এখানে কিন্তু 50-50 শেয়ারিং হয়নি, একটু কথা আছে। শেয়ারিং হয়েছে বাট এখানে কিন্তু কিছু অংশ একজন বেশি টানছে। যেমন তোমার ছোট ভাই ছোট বোনকে 100 টাকা দিছে, বললাম একটু আগে 100 টাকা দিছে, বা তোমাকে 100 টাকা দিছে, তোমার বোনকে মিলে, তোমার দুজনকে মিলে 100 টাকা দিছে। তো তুমি কি করলা? তুমি 80 টাকার কোন আইসক্রিম খাই বসো। তারপরে তোমাদের মানে শেয়ারিং কিরকম হয়েছে আমাকে বলো। মাশাআল্লাহ, কল আসবে এটা আমি জানতাম। দেখো তাহলে এখানে শেয়ারিং কিরকম হয়েছে? শেয়ারিংটা হচ্ছে কি 50-50 হয় নাই। তার মানে এই যে ক্লোরিন সে হচ্ছে খাদক,
তার তড়িৎাত্মকতার মান বেশি 3.0 মানে কি সেই ইলেকট্রন বেশি টেনে নিচ্ছে কার থেকে হাইড্রোজেন থেকে অর্থাৎ এই যে হাইড্রোজেন থেকে যখন ইলেকট্রন টেনে নিচ্ছে তাহলে সে কি পার্শিয়াল মাইনাস আর এটা পার্শিয়াল প্লাস কেন কারণ সে উচ্চ তড়িৎাত্মক মৌল যার তড়িৎাত্মকতার মান হচ্ছে 3.0 আর হাইড্রোজেন হচ্ছে 2.1 সে কিন্তু কম তড়িৎাত্মক মৌল অর্থাৎ তার ইলেকট্রন এফিসিয়েন্সিটা কম আর ইলেকট্রন এফিসিয়েন্সি কার বেশি ক্লোরিনের বেশি সো ক্লোরিন যখন ইলেকট্রন টেনে নিচ্ছে দেখো নিজের দিকে টেনে নিচ্ছে না ক্লোরিন তার মানে কেন এটা কি হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে এখন এই যে এখানে ইলেকট্রোনেগেটিভিটির কারণে যেটা মেরু সৃষ্টি হয়েছে এই মেরুটাকে বিপরীত মেরু সৃষ্টি হয়েছে না একটা প্লাস একটা মাইনাস এই বিপরীত মেরুটাকে বলা হচ্ছে আমার পোলার যৌগ এই বিপরীত মেরুটাকে বলা হচ্ছে আমার কি পোলারাইজেশন বলে 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে সবাই এগ্রি কিনা বলো এগ্রি 1.5 নাকি 1.7 এরকম একটা হবে 0.5 থেকে 1.9 হয় 1.7 ও মনে গুগলে মাঝে মাঝে শো করে আমাদের বইয়ে কত আছে আমি জানি না বইটা আছে কিনা আল্লাহ জানে 0.5 থেকে 1.9 এর মধ্যে তড়িৎাত্মকতার পার্থক্য হয় আমি স্যার বুঝতেছি না একটু দেখো তুমি নিশ্চয় হচ্ছে ফোন কলিবার এখনো যারা বুঝে না এটা দেখো ফোন কলিবার দেখো বলেছে FONCLBR ফন কলিবার ISCH ফ্লোরিনের তড়িৎাত্মকতা কত আমাকে বলো 4 সবচেয়ে বেশি কিন্তু ফ্লোরিন এগুলো কাজে লাগবে সামনে অক্সিজেন কত হবে 3.5 নাইট্রোজেন কত হবে 3 আচ্ছা অনেক সময় এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয় সৃষ্টি হয় গুগলের মধ্যে তুমি সার্চ করে দেখবা নাইট্রোজেন বেশি নাকি ক্লোরিন বেশি এক এক ওয়েবসাইটে এক এক রকম বলবে তো নরমালি আসলে ধরা হয় কি জানো যে নাইট্রোজেনকে একটু বেশি ধরা হয় নাইট্রোজেনকে 3.1 ধরা হয় তবে তুমি হাজারের স্যারের বইয়ে বা বিভিন্ন জায়গায় দেখবা নাইট্রোজেনও 3 ক্লোরিনও 3 তবে নাইট্রোজেন একটু স্লাইটলি বেশি স্লাইটলি সেজন্য এটার মধ্যে আসলে সমানই ধরা হয় আর ব্রোমিন কত 2.8 ব্রোমিন কত হবে 2.8 হবে এবং হচ্ছে আয়রন কত হবে 2.5 হবে সালফার কত হবে 2.5 হবে কার্বন কত হবে 2.5 হবে হাইড্রোজেন কত হবে 2.1 হবে তড়িৎাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে সেটাই কিন্তু পোলার সমযোজী যৌগ সেটা কি পোলার সমযোজী যৌগ পোলার সমযোজী যৌগ এখন তাহলে স্যার পোলার সমযোজী যৌগ চিনব কেমনে আচ্ছা আমি তোমাকে এটা লিখছো সবাই আমি একটা কথা বলি এটা পোলার সমযোজী যৌগ কিন্তু মেইন পড়া না পড়াচ্ছি কেন জাস্ট একটা বেসিক ক্লিয়ার করার জন্য এটা লেখা হয়েছে না সবাই ধরো আমি তোমাকে উপরে একটা যৌগ দিলাম যৌগটা আমি তোমাকে দিলাম হচ্ছে এরকম যে কি যৌগ দিলাম আমাকে বলো আমি তোমাকে বললাম হচ্ছে এখানে হাইড্রোজেন ক্লোরাইড দিছি না আমি তোমাকে বললাম কার্বন টেট্রাক্লোরাইড পোলার যৌগ নাকি অপোলার যৌগ ফার্স্ট অফ অল 0.5 থেকে 1.9 এর মধ্যে পড়তেছে কিনা সেটা একটু দেখতে হবে 0.5 থেকে 1.9 এর মধ্যে আসলে দেখো 0.5 থেকে 1.9 এর মধ্যে এটা নিয়ে কিন্তু আসলে বিবেচনা তেমন একটা করা হয় না কারণ 9 10 এ পড়ে আসছিলাম 0.5 থেকে 1.9 1.7 এর মধ্যে হলে এরকম হয় এক্সেপশনাল নামে কথা আছে দেখো কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে নন পোলার যৌগ নন পোলার যৌগ মানে কি মানে নন পোলার মানে অপোলার আচ্ছা অপোলার যৌগ মানে কি একটু বুঝাচ্ছি সবাই একটু আগে লিখো দেখো অপোলার যৌগ মানে কি সমযোজী যৌগে কি বললাম সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ সমযোজী বন্ধনে অপোলার যৌগ ডেফিনিশনটা দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগদ্বয়ের মধ্যে বিপরীত মেরু সৃষ্টি না হলে বিপরীত মেরু মানে কি অনেকে বলতে পারে বিপরীত মেরু মানে কি বিপরীত মানে হচ্ছে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক একদম সহজ কথা কিছু আক্স করে স্যার বিপরীত মেরু মানে কি বিপরীত মেরু মানে হচ্ছে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক মানে পার্শিয়াল প্লাস এবং পার্শিয়াল মাইনাস তাহলে আংশিক ঋণাত্মক দেখছো এটাকে আংশিক ঋণাত্মক দেখো এই আংশিক ঋণাত্মক তার মানে আংশিক ধনাত্মক মানে আংশিক ঋণাত্মক অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগদ্বয়ের মধ্যে বিপরীত মেরু সৃষ্টি না হলে সেই যৌগদ্বয়কে বলা হচ্ছে আমার কি সেই যৌগদ্বয়কে বলা হচ্ছে নন পোলার যৌগ নন পোলার মানে অপোলার যৌগ এটাকে বলা হচ্ছে অপোলার যৌগ প্রশ্ন হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কেন অপোলার যৌগ আমি তোমাকে যদি বলি অপোলার যৌগের মধ্যে কারা কারা एग्जांपल আছে শেষ করতেছি অনেকে বলছে স্যার বোরিং লাগতেছে তাড়াতাড়ি শেষ করেন CH_Cl3 এটা কি অপোলার যৌগ হবে মাইক দিব কেন দেখো বিভিন্ন জায়গায় ফার্স্ট অফ অল অপোলার যৌগের মধ্যে CCl4 আছে এক CCl4 টা একটু দেখো তো CCl4 এবং সবচেয়ে বেশি অপোলার যৌগের মধ্যে কি আছে আমাকে বলো বেনজিন মানে C6H6 এবং টলুইন মানে C6H5 CH3 সেকেন্ড ইয়ার স্টুডেন্ট লাগলে পরিচিত আছো বেনজিন CCH5 CH3 এটা টলুইন কিন্তু একদম পিওর অপোলার এগুলা আচ্ছা এগুলো অপোলার কেন এতটুকু লিখছো কিনা আমাকে বলো
0.5 থেকে 1.9 এর মধ্যে কিভাবে হবে সেটা আমি আসতেছি পরে। এটা আগে ফার্স্ট আগে এতটুকু লিখা হয়েছে কিনা বলো। অপলার যৌগের উদাহরণ হচ্ছে এটা কার্বন টেট্রাক্লোরাইড CC8 C6H5 CH3 এর লেখা হয়েছে। এটা কি স্যার? এটা হচ্ছে জৈব যৌগ হচ্ছে যারা পড়া নাই তারা হচ্ছে বোঝা নাই আর কি। জৈব যৌগ যারা পড়া নাই তারা বুঝতেছ না। আচ্ছা দেখো, আমি তোমাকে একটা কথা বলি। কথাটা হচ্ছে এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এটা ক্লোরিন। ওকে, একটা উদাহরণ দিচ্ছি। কার্বন টেট্রাক্লোরাইড উদাহরণ দেওয়া হয়েছে না। এখন আমি উদাহরণ দিলাম ক্লোরোফর্ম মানে কি? CH3 না? তাহলে একটা হাইড্রোজেন নিল, একটা ক্লোরিন নিল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোনটা পোলার কোনটা অপোলার বুঝবো কেমনে? দেখো, পোলার এবং অপোলার হচ্ছে বিপরীত মেরু সৃষ্টি হতে হবে। বিপরীত মেরু বলতে কিরকম? মানে ঋণাত্মকতার পার্থক্যটা একটু এদিক এদিক হওয়া লাগবে। স্যার একটু ভালোভাবে বিস্তারিত বোঝান। যেমন ধরো এই কার্বনের ঋণাত্মকতা কত? এখানে আমি যদি বলি এই কার্বন ঋণাত্মকতা কত, দেখো এই কার্বন 2.5, ক্লোরিন কত 3.0, হাইড্রোজেন কত 2.1। তাহলে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বিপরীত মেরু সৃষ্টি হচ্ছে। হাইড্রোজেন কত হবে? প্লাস হবে। কেন? কারণ হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম আর কার্বনের বেশি। কম্পেয়ার করলে, আবার কার্বনের সাথে ক্লোরিন কম্পেয়ার করলে তাহলে কিন্তু সেখানে কি কম্পেয়ার করলে দেখা যাচ্ছে ক্লোরিনের বেশি হওয়ার কারণে ক্লোরিন কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসছে, এবং ক্লোরিন হচ্ছে উপরে কি পার্শিয়াল মাইনাস। অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে পার্শিয়াল মাইনাস হবে, আর যার কম হবে সে প্লাস হবে। বাট এই জায়গায় চারিদিক থেকে সমান, মানে সব দিক থেকে সমান। মানে এই যে পরিমাণ ইলেকট্রন টানতেছে এই পরিমাণ মানে সব দিক থেকে সমান, মানে এখানে কোনো উচ্চ নিচ নাই। মানে কার্বন এবং ক্লোরিন এটা এমন বলতে পারো যে কার্বন এবং ক্লোরিন চারিদিক থেকে ব্যালেন্স। মানে এই যে ক্লোরিন যে পরিমাণ টানতেছে, এই ক্লোরিন সেই পরিমাণ টানতেছে, এই ক্লোরিন সেই পরিমাণ, এই ক্লোরিন চারিদিক থেকে ব্যালেন্স হওয়ার কারণে এখানে কোনো আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক সৃষ্টি হবে না। বাট এই জায়গায় আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক সৃষ্টি হবে। এই জায়গায় যেমন ধরো আমি তোমাকে যদি বলি পানি, এই যে H2O এর মধ্যে দেখো, অর্থাৎ তুমি দেখো একটা সেন্টারের পাশে চারিদিকে যদি সমান জিনিস থাকে বা সমান মৌল থাকে বা সমান এলিমেন্ট থাকলে সেটা কখনো কি হবে না? পোলার হবে না, সেটা নন পোলার। যেমন ধরো পানি কিন্তু পোলার। মানে একটা সেন্টারের চারপাশে চারটি সেম এলিমেন্ট থাকলে সেটা হবে নন পোলার। অর্থাৎ এখানে কোনো সাইন সৃষ্টি হবে না। এখানে চারিদিক থেকে দেখো মান সব দিক থেকে সমান হওয়ার কারণে, যেমন আমি তোমাকে যদি বলি হাইড্রোজেন একদম পিওর সমযোজী যৌগ, এটা হচ্ছে পোলার সমযোজী যৌগ। আমি যদি বলি ক্লোরিন পোলার সমযোজী যৌগ, একদম পিওর না, এটা পিওর পোলার হবে? এটা হচ্ছে সবগুলো অপোলার। ধরা হয়ে গেছো স্যার, এখনো বুঝতেছি না অপোলার কেন। দেখো হাইড্রোজেন যে পরিমাণ ইলেকট্রন টানবে হাইড্রোজেনের, এই হাইড্রোজেন সেই পরিমাণ টানবে, কারণ তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কি পার্থক্য শূন্য। তো পার্থক্য শূন্য হওয়ার পরে এইটা টানবে না, এইটা টানবে না, ব্যাপারটা এরকম। আরে বুঝে না মনে হয়? ক্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 3.0। তাহলে কোনোটা কারণ টানবে না, আর টানলো এই যে পরিমাণ টানবে ও সেই পরিমাণ টানবে, তাদের লব্ধি টানটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে এগুলো সবগুলো হচ্ছে কি? এগুলো অপোলার। বুঝা গেছে? আর এগুলো কি? আমি যদি পানির কথা যদি বলি, পানিরটার জন্য দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের কত? 3.5 আর হাইড্রোজেন কত? 2.1। তো এটা কিন্তু হাইলি মানে কি ঋণাত্মক মৌল, হাইলি ইলেকট্রোনেগেটিভ। আর হাইড্রোজেন কত হবে? 2.1। এতটুকু। এমন বইয়ের মধ্যে বলা হয় থাকে যে 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়ে থাকলে, 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়ে থাকলে, 0.5 মানে কি? ধরো 0.5 মানে কি? ধরো 0.6, 0.6, 0.6, 0.7, 0.8, 0.9 এরকম যদি পার্থক্য যদি দেখা যায় সেটা হচ্ছে কি হবে? পোলার হবে। এতটুকু, আর কোনো কথা নাই। এখন একজন বলে CH3 কি পোলার? দেখো পোলার এবং অপোলার চিনার একটাই উপায়, একদম কথা নাই। দেখো সকল ধরনের যে জৈব যৌগগুলো আছে, জৈব সলভেন্ট যেগুলো আছে সবগুলো কিন্তু কি নন পোলার। যেমন কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে অপোলার। প্রশ্ন হচ্ছে এটা কি পোলার নাকি অপোলার? দেখো কার্বনের চারদিকে এগুলি কি হাইড্রোজেন এবং ক্লোরিন আছে। তাহলে এদিক দিয়ে কিন্তু চারিদিকে সমান না থাকার কারণে, সেম এলিমেন্ট অবস্থান না থাকার কারণে এটাকে আমি বলবো পোলার। কারণ এখানে বিপরীত মেরু সৃষ্টি হবে, এই যে প্লাস এই যে মাইনাস, এখানে বিপরীত মেরু সৃষ্টি হচ্ছে, এই যে প্লাস এই যে মাইনাস। ওকে,
এই জিনিসগুলা আর কোনো, ঠিক আছে। আচ্ছা, পোলার অপোলার নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, তবে আজকে মেইন পড়া শুরু করে দিচ্ছি। সবাই তাহলে ইয়া করো। দেখো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন তাহলে ভাই CH4 কি হবে? CH4 কি পোলার যৌগ? CH4 হচ্ছে কি? CH4 আমি কি CH4 কি পোলার বলছি নাকি নন পোলার বলছি? CH4 তো হবে না তো। CH4 কি? দেখো এই যে CH, এই যে H, এই যে H, সেম না এগুলা? এখানে কখন আয়ন তৈরি হবে? মানে প্লাস আয়ন বিপরীত মেরু তৈরি হবে? আমাকে বলো, বিপরীত মেরু কখনো তৈরি হবে না। তাহলে CH4 কি হবে? নন পোলার হবে। দেখো প্লাস মাইনাস আয়ন যদি তৈরি না হয় সেটাই হচ্ছে কি নন পোলার, আর প্লাস মাইনাস আয়ন তৈরি হলে সেটা হচ্ছে পোলার। ওকে, পোলার এবং নন পোলার এতটুকুই কথা শেষ। এখানে আর কোনো কথা আসবে না, এখন আসি লুইস ডট স্ট্রাকচারে। আসো, লুইস ডট স্ট্রাকচার এটা কিসের ধারণা দিবে আমাদেরকে? লুইস ডট স্ট্রাকচার এটা কিসের ধারণা দিচ্ছে আমাকে? এটা ফার্স্ট অফ অল আগে ধারণা দিবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা হাইব্রিডাইজেশনের একদম প্রথম টপিক। মানে এতক্ষণ ধরে যা পড়লাম বা এতদিন গত ক্লাসে যা পড়লাম সেটা হচ্ছে সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের কিছু বেসিক কনসেপ্ট ধারণা। পরে ওইখানে ধাতব বন্ধন বাকি ছিল, ভ্যান ডের ওয়ালস বন্ধন ছিল বাকি ছিল, সৌরনিবেশ সমযোজী বন্ধন বাকি ছিল। এগুলো আমরা পড়বো একদম শেষ করে, কারণ এখন আমি যে টপিকে ঢুকছি সেগুলো সমযোজী বন্ধন। আগামী 12 থেকে 13 দিন বা আরো বেশি, মানে আগামী 12 থেকে 13 দিন বলবো না, আগামী 10 ক্লাস, মানে আগামী 20 দিন আমাদেরকে হাইব্রিডাইজেশনে থাকতে হবে। তেমনি পড়ার কনসেপ্টটা এত বেশি কল্পনা করতে পারবা না, কারণ এখন আমরা শুরু করছি সমযোজী বন্ধনে। আগামী 20 দিন সমযোজী বন্ধন পড়তে হবে। আগামী 20 দিন, 20 থেকে 25 দিন সমযোজী বন্ধনে চলে যাবে। সো দেখো এখন এই যে দেখো উপরের দিকে দেখিও না, এদিকে দেখো সমযোজী বন্ধন। তো আমরা জানি সবগুলো ইলেকট্রন শেয়ারিং করে, বাট লুইস ডট স্ট্রাকচারে ফার্স্ট অফ অল তোমাকে ধারণা দিবে যে একটা যৌগের মধ্যে কতটা ইলেকট্রন আছে, কতটা ইলেকট্রন তাদের শেয়ার করছে, অষ্টক কিভাবে পূরণ করলো, এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা, কেন্দ্রীয় পরমাণু কোনটা, তারপর হচ্ছে কর্নার অ্যাটম কোনটা, ব্যালেন্সে কিভাবে ফিল আপ করতে হয়, হাত কিভাবে ফিল আপ করতে হয়, বন্ড কিভাবে ফিল আপ করতে হয়, ডাবল বন্ড কিভাবে আসে, সিঙ্গেল বন্ড কিভাবে আসে, ট্রিপল বন্ড কিভাবে আসে, একটা যৌগের মধ্যে ট্রিপল বন্ড কেমনে আসে সেটা লুইস ডট স্ট্রাকচার থেকে জানি। যেমন তুমি কখনো চিন্তা করছো যে নাইট্রোজেনের এই যে 3 পাশে ট্রিপল বন্ড আছে, কোত্থেকে আসছে এটা কোত্থেকে আসছে, এটা ট্রিপল বন্ড কেমনে আসছে, এটা সবগুলো লুইস ডট স্ট্রাকচার থেকে। সো এখন এটা করার আগে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা ফার্স্টে একটা রুলস খেলবো। রুলস জিনিসটা একটু দেখবো। রুলস জিনিসটা কিভাবে দেখবো? দেখো ফার্স্ট অফ অল রুলসটা দেখো। রুলস নাম্বার 1 এর আগে, আচ্ছা এখানে একটা কিছু কথা আছে আগে। রুলস নাম্বার 1 এর আগে কিছু কথা আছে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে ভ্যালেন্সি মানে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রনটা আগে ফার্স্টে বুঝতে হবে। লুইস ডট স্ট্রাকচার বোঝার আগে ব্যালেন্স শেলটা আগে বুঝতে হবে। ব্যালেন্স শেল মানে কি? কোন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে সেটাকে বলে ব্যালেন্স শেল ইলেকট্রন। ব্যালেন্স শেল ইলেকট্রন যদি বলি, কোন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন। ধরো আমি তোমাকে বললাম ক্লোরিনের লাস্ট শক্তি স্তর ইলেকট্রন কয়টা আছে? 3s2 3p5, 7টা না? আমি তোমাকে বললাম কার্বন লাস্ট শক্তি স্তর ইলেকট্রন কয়টা আছে? 2s2 এবং 2p2, কয়টা? 4টা না? এটা কি 3s2 3p5 না? তার মানে এখানে 4টা এখানে 7টা, এগুলো কি ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স মানে হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর। ব্যালেন্সেশন ইলেকট্রন মানে কি? সর্ববহিষ্ঠ শক্তি স্তর। আবার বলতেছি ভাই, ব্যালেন্স মানে কি আমাকে বলো। ব্যালেন্স মানে কি? সর্ববহিষ্ঠ শক্তি স্তর। সর্ববহিষ্ঠ শক্তি স্তর। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। ওকে, ভ্যালেন্স শেল মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, আর ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্ববহিষ্ঠ শক্তি ইলেকট্রনের সংখ্যা। এতটুকু বোঝা গেছে? আমার মনে এটা বোঝার কথা। এখন তাও যদি না বোঝো তাহলে কিছু করার নেই, এটা ইজিলি বোঝার কথা। আচ্ছা, এখন এরপর আমি যেটা বুঝবো সেটা হচ্ছে অক্টেট রুল। এগুলো বোঝার জন্য, এগুলো কিন্তু রুলস না, এগুলো বেসিক। ফার্স্ট অফ অল দেখো অক্টেট রুল কাকে বলে। অক্টেট মানে অষ্টক নিয়ম না? অক্টেট রুল মানে কি? অষ্টক নিয়ম। অক্টেট মানে কি? অক্টেট রুল মানে হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম কাকে বলে সবাই জানো? আচ্ছা, কোন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন ফিল আপ হয় সেটাই হচ্ছে অষ্টক নিয়ম। মানে একটা পরমাণু অষ্টক নিয়ম পালন করছে কিনা কেন বুঝবো? সে পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন ফিল আপ হয় তাহলে সেটা অষ্টক নিয়ম পালন করছে, বা শেষ। এরপর আসে ডুপ্লেট নিয়ম কি? ডুপ্লেট মানে কি? ডুপ্লেট রুল। কোন পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি
দুইটা ইলেকট্রন, শুধুমাত্র দুইটা ইলেকট্রন যদি ফিল আপ হয় তাহলে সেই মৌলটা ডুপ্লেট নিয়ম ফলো করছে। আর ডুপ্লেট শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হয়? হাইড্রোজেন না। আর এগুলো অষ্টকটা বাকি মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই জাস্ট এই কথাগুলো একটু লিখো। আর কথা লিখতে হবে? ওকে, আর কথা লিখতে হবে। আচ্ছা, এখন এখানে কথা বলার আগে সেটা হচ্ছে অক্টেট রুলটা। এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা আছে যে অক্টেট রুলটা আমার কেন্দ্রীয় পরমাণু চিনো, কেন্দ্রীয় পরমাণু তোমাকে চিনাবো। ধরো আমি তোমাকে বললাম কার্বন টেট্রাক্লোরাইড বলছিলাম না, কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবো সেটা বলবো, কিভাবে চিনবো সেটা বলবো। দেখো আগে একটা কথা বলো, কেন্দ্রীয় পরমাণু তাকে কার্বন, কার্বন টেট্রাক্লোরাইডে কে থাকে? কার্বন থাকে। মিথেনে কে থাকে? কার্বন থাকে। মিথেনে কে থাকে? কার্বন থাকে। HCl এ কে থাকে? ক্লোরিন থাকে। আচ্ছা যাই হোক, এগুলো আসতেছি। এখন একটা অক্টেট রুল কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে সেটা কি? সম্প্রসারণ ঘটতে পারে। অর্থাৎ এখানে একটা কথা আছে, হিয়ার টু বি নোট, এটা আমি আসলে রুলসে লিখে দিব। তবে এই অক্টেট রুলটা আমার সেন্ট্রাল অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু আমার সেটা ফলো করবে না। অর্থাৎ এখানে সম্প্রসারণ ঘটতে পারে। স্যার এই বিস্তারিতটা কোথায় পড়াবেন? এটা একটু পরে রুলসে লিখে দিব। সম্প্রসারণ হতে পারে। সম্প্রসারণ মানে কি? মানে 8 এর অধিক ইলেকট্রন আসতে পারে, তবে কর্নার অ্যাটমের ক্ষেত্রে সেটা আসবে না। তার মানে তোমাকে এত কিছু বোঝার দরকার নেই, এগুলো আমি রুলসে লিখে দিব। তুমি এতটুকু পর্যন্ত লিখছে কিনা বলো? ব্যালেন্স শেল কি, অক্টেট রুল কি, ডুপ্লেট রুল কি এবং ব্যালেন্স ইলেকট্রন কি, সব লেখা হয়েছে। এখন আসি রুলস নাম্বারে, রুলসে আসি। দেখো সবাই একটু রুলসটা লিখবা। রুলস গুলো খুবই সিম্পল। এক নাম্বার রুলস দেখো, রুলস নাম্বার 1। রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1টা কি? রুলস নাম্বার 1টা কি? রুলস নাম্বার 1টা কি? রুলস নাম্বার 1 হচ্ছে, আচ্ছা আমাকে আগে ফার্স্ট অফ অল কর্নার অ্যাটম বুঝো। কর্নার অ্যাটম না বুঝলে সমস্যা আছে। কর্নার অ্যাটম কি? এক, এটা আমি একটু মুছে দিচ্ছি। দেখ দেখ দেখ, কেন জায়গা হচ্ছে না। আমি একটা জিনিস মুছে দিচ্ছি। দেখো আমি বললাম কর্নার অ্যাটম কি। হোয়াট ইজ কর্নার অ্যাটম? কর্নার অ্যাটম কি একটু সবাই দেখো। কর্নার অ্যাটম কি? সেন্ট্রাল অ্যাটম কি? সেন্ট্রাল অ্যাটম কি? কর্নার অ্যাটম কি? জিনিসটা কি? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আর কর্নার হচ্ছে যেটা কর্নারে থাকে। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো বললাম হচ্ছে কি, যেমন একটু আগে মিথেন লিখছিলাম না, তো মিথেনের মধ্যে কি হাইড্রোজেন এই জায়গায়, হাইড্রোজেন এই জায়গায়, হাইড্রোজেন এই জায়গায়, হাইড্রোজেন এই জায়গায়। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন। এই কেন্দ্রীয় পরমাণুকে বলা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়, আর হাইড্রোজেন হচ্ছে কি? কর্নার আছে, তার মানে এটা কর্নার অ্যাটম। তো এখানে প্রথমে বলা হচ্ছে রুলস ফর, রুল নাম্বার 1 এ থাকবে রুলস ফর সিলেক্টিং সেন্ট্রাল অ্যাটম। মানে আমি কিভাবে কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করব। আমি কিভাবে কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করব? যেমন আমি তোমাকে যদি বলি, সাপোজ আমি তোমাকে বললাম K2Cr2O7, কেন্দ্রীয় পরমাণু কোনটা? আমি তোমাকে বললাম KMnO4, কেন্দ্রীয় পরমাণু কোনটা? আমি তোমাকে বললাম H2S, কেন্দ্রীয় পরমাণু কোনটা? আমি তোমাকে বললাম H3PO4, কেন্দ্রীয় পরমাণু কোনটা? আমি তোমাকে বললাম HCl, কেন্দ্রীয় পরমাণু কোনটা? আমি তোমাকে বললাম কার্বন ডাইঅক্সাইড, কেন্দ্রীয় পরমাণু কোনটা? আমি তোমাকে বললাম সালফার ডাইঅক্সাইড, কেন্দ্রীয় পরমাণু কোনটা? কিভাবে চিনবো? কিভাবে চিনবো? তার মানে এখানে বলা হচ্ছে কিভাবে চিনবো সেটা একটু দেখা হচ্ছে। দেখো রুলস ফর সিলেক্টিং দেখো আমার কলম কোথায়? রুলস ফর সিলেক্টিং সেন্ট্রাল অ্যাটম, 1 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে। 1 নাম্বার পয়েন্ট না, মানে এখানে 1 নাম্বারই, এই পুরো 1 নাম্বারই বলা হচ্ছে। খুব সিম্পল, যেটা লিস্ট নাম্বার থাকবে, যেটা সংখ্যায় কম থাকবে, সেটাই 1 নাম্বার চেনার উপায়টা কি? যেটা লিস্ট নাম্বার থাকবে, সংখ্যায় যেটা কম থাকবে, সেটাই হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম হবে, মানে সেটাই আমার কেন্দ্রীয় পরমাণু হবে। যেমন আমি তোমাকে যদি বলি যে ধরো এই জায়গায় কি আছে, দেখো H2S, H2SO4, সংখ্যায় মানে এখানে এতগুলো পরমাণু আছে না, পরমাণুর মধ্যে কোনটা সংখ্যায় কম? সালফার সংখ্যায় কম, তাহলে সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা অনেক সময় হয় এটা কি বোঝা যায় না, তবুও বুঝতে পারতেছে না আসলে কি। যেমন কিছু কিছু যোগের ক্ষেত্রে দেখবা যে ধরো আমি তোমাকে বললাম এই যে এই জায়গায় দেখলাম K2Cr2O7, দুইটা কিন্তু সেম হয়ে গেছে না, দুইটা সেম হয়ে গেছে। তখন কি করব? আচ্ছা তখন কি করতে হবে? তখন ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি লিস্ট মানে কি? লিস্ট নাম্বার মানে কি? এটা তুমি লিখতে পারো যে সংখ্যায় কম হতে হবে, মানে কার্বন পরমাণু যদি সংখ্যায় কম হবে সেটি হবে কি আমার সেন্ট্রাল অ্যাটম। মানে যেটা আমাকে কি বলতেছে, সেন্ট্রাল অ্যাটম মানে কি? আমার কেন্দ্রীয় পরমাণু। লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি সংক্ষেপে লিখতেছি, তোমরা একটু কষ্ট করে লিখো। লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি, যার ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে যার তুলনামূলকভাবে কম থাকবে, সেটি হবে আমার কি? সেন্ট্রাল অ্যাটম। এরপরে হচ্ছে লার্জ সাইজ যার বড় থাকবে, লার্জ সাইজ যার বড় থাকবে, আর একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার যার বড় হবে। স্যার এগুলো বুঝতেছি না, দেখো তুমি আস্তে আস্তে বুঝবা। অ্যাটমিক নাম্বার যার বড় হবে, লার্জ সাইজ মানে হচ্ছে যার আকার বড়। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, দেখো এগুলো তুমি
বাংলা, সবাই বাংলা লিখো, যার আকার বড় সবাই বাংলা লিখো, যার আকার বড়। আর অ্যাটমিক নাম্বার মানে কি? যার পারমাণবিক সংখ্যা বেশি, পারমাণবিক সংখ্যা বেশি, পারমাণবিক সংখ্যা বেশি। আবার বলতেছি, পারমাণবিক সংখ্যা বেশি সেটা। আচ্ছা স্যার, আমি এখন কনফিউশনে পড়ে গেছি, আমি কোনটা দেখবো? আরে ভাই, তুই ফার্স্টে লিস্ট নাম্বার দেখবি, দেখা যাচ্ছে লিস্ট নাম্বার অনেকগুলোতে দেখা যাচ্ছে, মানে দুইটাতে কম। একটু আগে দেখেছিলাম না K2Cr2O7, পটাশিয়ামও দুইটা, ক্রোমিয়ামও দুইটা, তাহলে সেক্ষেত্রে কি দেখবো? ইলেকট্রোনেগেটিভিটি। এখন অনেকে বলবে স্যার আমি তো ইলেকট্রোনেগেটিভিটি বুঝি না, মনে রাখতে পারে না। আচ্ছা, লার্জ সাইজ, স্যার সাইজ তো বড় পারি না। আরে ভাই এত কথা, তাহলে অ্যাটমিক নাম্বার। তার মানে আমি যে পটাশিয়াম ডাইক্রোমাট দিছি না, K2Cr2O7, তা আমাকে কিছু আস্ক করে এখানে কেন্দ্রীয় পরমাণুকে। আরে ভাই আপনি বলছিলেন লিস্ট নাম্বার, মানে যেটা পরিমাণ কম থাকবে সেটাই। আরে ভাই পটাশিয়ামও দুইটা, ক্রোমিয়ামও দুইটা, লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি। আর আমি ইলেকট্রোনেগেটিভিটি জানি না। আচ্ছা বাদ দে, ইলেকট্রোনেগেটিভিটি আসলে আমারও জানার দরকার নেই, তোমারও জানা দরকার। লার্জ সাইজ, সাইজ কার বড় হবে, সাইজ নিয়ে পারানোর দরকার নেই। তুমি দুইটা জিনিস দেখবা। কয়টা জিনিস? এটা বাদ দাও, এটা বাদ দাও, তুমি জাস্ট অ্যাটমিক নাম্বার দেখবা। লিস্ট নাম্বার দেখার পরে যদি বুঝতে না পারো তাহলে অ্যাটমিক নাম্বার দেখে ফেলিও। তাহলে ক্রোমিয়াম যেহেতু তার অ্যাটমিক নাম্বার বড়, ক্রোমিয়াম কত 24, পটাশিয়াম কত 19, আর অক্সিজেন তো আরো কম, তাহলে অ্যাটমিক নাম্বার কার বেশি বড়? ক্রোমিয়াম। তাহলে 100% ক্রোমিয়াম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, যেটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু, যেটাকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু, যেটা বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এতটুকু বোঝা গেছে? এটা ছিল আমার যে সেন্ট্রাল অ্যাটম বের করা। এখন সেন্ট্রাল অ্যাটম যেটা বের করব, বাকি সবগুলো হবে আমার কর্নার অ্যাটম। মানে কেন্দ্রীয় পরমাণু যখন বের করা হয়ে গেছে, বাকি সবগুলো হচ্ছে আমার কি হবে? কেন্দ্রীয় পরমাণু কোনটা? ক্রোমিয়াম। তাহলে বাকি সবগুলো কি হবে? বাকি সবগুলো কি হবে? অক্সিজেন 7, পটাশিয়াম দুইটা যেটা আছে, বাকি সবগুলো কি হবে? আমার কর্নার অ্যাটম হবে। আচ্ছা, কর্নার অ্যাটম, এগুলো আমি কিন্তু এককালে পাবলিক গ্রুপে পড়াইছিলাম, মনে আছে? জারণ সংখ্যার ক্ষেত্রে পড়াইছিলাম না, পটাশিয়াম ডাইক্রোমেটে কিভাবে বের করে আমি জারণ সংখ্যার ক্ষেত্রে পড়াইছিলাম। আচ্ছা, এটা কি ছিল? 1 নাম্বার রুলস ছিল। এখন 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলা আছে দেখো, তুমি কখনো হাইড্রোজেন এবং ফ্লোরিনকে, 1 নম্বর রুলসে গেল না, তুমি কখনো হাইড্রোজেন এবং ফ্লোরিনকে তুমি কেন্দ্রীয় পরমাণু ধরতে পারবা না। হাইড্রোজেন এবং ফ্লোরিনকে কখনো কেন্দ্রীয় পরমাণু ধরা যাবে না। আমি কি বললাম? হাইড্রোজেন এবং ফ্লোরিনকে কখনো তুমি কেন্দ্রীয় পরমাণু ধরতে পারবা না। তাহলে সেই ক্ষেত্রে এটা আগে থেকে বাদ। আর বাকিগুলো হতে পারে অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, ক্লোরিন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, অনেক কিছু হতে পারে। তবে কখনো হাইড্রোজেন এবং ফ্লোরিন কখনো সেন্ট্রাল অ্যাটম হতে পারে না, এটা কখনো পসিবল না। ওকে, এরপর 3 নম্বর পয়েন্টে দেখি। 3 নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমার কেন্দ্রীয় যে পরমাণু আছে না, আমার কি আছে আমাকে বলো, সবাই বলো তো আমাকে। এই যে কেন্দ্রীয় যে পরমাণু আছে, এই কেন্দ্রীয় পরমাণু অষ্টক সম্প্রসারণ, অষ্টক কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। মানে সেটা আলাও আছে, সেটা কিন্তু পারমিশন আছে। মানে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে, মানে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক, মানে এটা অষ্টক হবে ড্যাম শিওর, বাট এটা অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। যেমন ধর আমি তোমাকে আরেকটা কথা বলি, 4 নম্বরে আমি যদি বলি আমার কর্নার অ্যাটম, আমার যে কর্নার অ্যাটম যেটা থাকবে, এই কর্নার অ্যাটমের অষ্টক কর্নার অ্যাটমের আমি কি বলবো? অষ্টক মানে হচ্ছে কি সর্বস্থ শক্তি ছাড়া 8 ইলেকট্রন থাকা লাগে, অর্থাৎ কর্নার অ্যাটমের অষ্টক পূরণ হওয়া লাগে, অষ্টক পূরণ হতে হবে। কিন্তু কখনো অষ্টক সম্প্রসারণ হতে পারবে না। অষ্টক সম্প্রসারণ কার হতে পারবে? শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর। এটা অষ্টক তো হবে, তবে 8 থেকে বেশি থাকার, মানে 8 থেকে বেশি থাকার পারমিশন দেওয়া হয়েছে। কাকে? কেন্দ্রীয় পরমাণু। কে বের করছে? লুইস বের করছে, আমি বের করিনি। কেন্দ্রীয় পরমাণু লাস্ট শক্তি স্তরে 8 থেকে বেশি থাকা যাবে। তবে আমার যে কর্নার অ্যাটম যেটা আছে, কর্নার অ্যাটম মানে হচ্ছে আমার পাশের যে পরমাণুগুলো থাকবে, মানে বাকি পরমাণুগুলার অষ্টক পূরণ হতে হবে। অর্থাৎ এখানে তুমি লিখতে পারো এরকম, বাকি পরমাণুগুলার অষ্টক পূরণ হতে হবে, শুধুমাত্র অষ্টক পূরণ হতে হবে। শুধুমাত্র লিখো, বাকি পরমাণু শুধুমাত্র অষ্টক পূরণ হওয়া লাগবে, শুধুমাত্র অষ্টক পূরণ হতে হবে, শুধুমাত্র অষ্টক পূরণ হতে হবে। অষ্টক থেকে বেশি, মানে 8 থেকে বেশি ইলেকট্রন থাকা যাবে না। এটা কি না বলছে? 4 নাম্বার পয়েন্টে বলছে। এখন তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কথা লিখছো, এটা সবাই কোনো মতে লিখতে পারো কিনা দেখো, আর কিছু লিখতে হবে না। এখন আসি এরপরে আরেকটা লাস্ট, এরপর আমি শুরু করতেছি। দেখো লাস্টে কি বলছে দেখো, 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আমার যে কেন্দ্রীয় পরমাণু যে থাকবে, কেন্দ্রীয় পরমাণু, এই কেন্দ্রীয় পরমাণুর কি বললাম? এই কেন্দ্রীয় পরমাণু, আমি আবার বলতেছি, এই কেন্দ্রীয় পরমাণু তার সর্বোচ্চ যোজনী
তার সর্বোচ্চ তার সর্বোচ্চ যোজনী পূরণ করতে চায়, তার সর্বোচ্চ যোজনী পূরণ করতে চাই। জিনিসটা কি দেখো, আমি তোমাকে বলতেছি সর্বোচ্চ যোজনী কিভাবে পূরণ করে। দেখো আমি তোমাকে বললাম, এই যে আমি তোমাকে বললাম কেন্দ্রীয় পরমাণু তার সর্বোচ্চ যোজনী পূরণ করতে চাই। ব্যাপারটা কিরকম দেখো, সালফারের হাইয়েস্ট ব্যালেন্সই কত 6, 2, 4 এবং 6 থাকে, মানে তার হাইয়েস্ট যোজনী কত। আচ্ছা যোজনী কিভাবে বের করে, তার ব্যালেন্সের ইলেকট্রন কয়টা আমাকে বলো। কার্বনের কয়টা, 4টা। আর ভাই তার লাস্ট শক্তিশালী ইলেকট্রন আছে 4টা। অক্সিজেনের কয়টা, 2টা। অক্সিজেনের কি 2টা, অক্সিজেনের কিন্তু 2টা। ফসফরাসের কয়টা, 5টা। তার হাইয়েস্ট মানে তার ব্যালেন্স ইলেকট্রন কয়টা, 1s2 2s2 2p6 3s2 3p3 3s2 3p3 না, দেখছো। কার্বন কত 1s2 2s2 2p2, তাহলে 2s2 2p2 মানে 4। সালফার কত 6। এগুলো হচ্ছে তার হাইয়েস্ট ব্যালেন্সি, মানে তার যোজনী, মানে হাতগুলা। আচ্ছা মানে সালফার কখনো তার হাত 6 থেকে বেশি হতে পারে না, সালফারের হাত কখনো 6 থেকে বেশি হতে পারে না। এতটুকু বুঝে গেছে। আচ্ছা এরপরে কি আছে আমাকে বলো। অক্সিজেন গেল, সালফার গেল, কার্বন গেল, ফসফরাস গেল, আর অন্য কিছু নিতে পারো, যেমন নাইট্রোজেন নিতে পারো। নাইট্রোজেনের হাত কত হতে পারবে ম্যাক্সিমাম, নাইট্রোজেনের হাত ম্যাক্সিমাম কত হতে পারবে। নাইট্রোজেনের হাত তুমি বলতে পারো নাইট্রোজেনের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা আছে, 2s2 আছে এবং হচ্ছে 2p3 আছে। 1s2 2s2 2p3, কারণ নাইট্রোজেন 7, 3 2 5, 2 মিলে 7। নাইট্রোজেনের যদি এক্সেপশনাল, নাইট্রোজেন যেহেতু লাস্ট শক্তিশালী ইলেকট্রন 5টা আছে, কিন্তু তার হাত 5টা হবে না, তার হাত হবে ম্যাক্সিমাম 4, ম্যাক্সিমাম 4। এটা একটা এক্সেপশনাল। বাকিগুলো হচ্ছে ফলো করবে, বাকিগুলো কি ফলো করবে, বাকিগুলো কি করবে, ফলো করবে। ওকে ওকে। হাইড্রোজেন ফ্লোরাইডে কি হবে। আচ্ছা হাইড্রোজেন ফ্লোরাইডে কি হবে, হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে এখানে দেখো 2টা পরমাণু যখন থাকে, এখানে সেন্ট্রাল অ্যাটম দিয়ে তুমি কি করবা, বুঝো না মনে হয়। 2টা পরমাণু আছে, আমাকে কেউ যদি আস্ক করে যে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কোনটা সেন্ট্রাল অ্যাটম, এখানে সেন্ট্রাল অ্যাটম দিয়ে তুমি কি করবে, আমি ক্লোরিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। এখানে 2টা পরমাণু থাকলে সেটা তার বিষয় না, একাধিক থাকলে মানে একাধিক ভিন্ন পরমাণু থাকলে তখন জিনিসটা দেখা যায় যে আসলে কি হচ্ছে। কথা বোঝা গেছে। হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে আনসার হবে ফ্লোরিনই হবে, বাট হাইড্রোজেন কখনো হবে না। ওকে এতটুকু বোঝা গেছে। আচ্ছা যারা এখনো বুঝতেছ না তারা একটু দেখো, একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে। দেখো টপিক কিন্তু অনেক বেশি। লুইসের একটা থিওরি আছে, লুইসের থিওরি এগুলো সবগুলো স্যার এতক্ষণ ধরে কি থিওরি দিচ্ছেন, তাহলে লুইসের থিওরি ছিল। তারপর লুইসের আরো কথা আছে, লুইস একটা ফর্মুলা দিছে, যে ফর্মুলা দিয়ে তুমি ইজিলি জানতে পারবা একটা যৌগের কতটা লোন পেয়ার আছে, একটা যৌগের কতটা বন্ড পেয়ার আছে, একটা যৌগ কিভাবে তার বন্ডগুলো গঠন করে, সবগুলো কিন্তু লুইসের মাধ্যমে। দেখো লুইস থিওরিটা দিয়ে কখনো স্ট্রাকচার আঁকা যায় না, এটা ডট স্ট্রাকচার, মানে ডট মানে বুঝো ইলেকট্রন কিভাবে শেয়ার হচ্ছে সেটা দেখাই। দেখো ফার্স্ট অফ অল থিওরিটা খুবই সিম্পল, দেখো এটা কি বলা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল এখানে কিউ নামে একটা কথা আছে। স্যার কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আমার টোটাল ইলেকট্রন। কিউ মানে কি, আমার টোটাল ইলেকট্রন, মানে টোটাল ব্যালেন্সিয়াল ইলেকট্রন। এটা বলি টোটাল, একটু কষ্ট করে লিখো, টোটাল ব্যালেন্সিয়াল ইলেকট্রন অফ অল অ্যাটম, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর সর্ববস্তু শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা। স্যার কিচ্ছু বুঝতেছি না, একটু দেখেন তো এই জায়গায়, একটু এই জায়গায় দেখেন, হাইড্রোজেন এবং ক্লোরাইডটা দেখেন। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরাইড কি বলছো, ব্যালেন্সিয়াল মানে বুঝো সর্ববস্তু শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা। ক্লোরিনের লাস্ট শক্তিস্তরে ইলেকট্রন কয়টা, 7টা। হাইড্রোজেন কয়টা, 1টা, 8টা। স্যার এখনো বুঝতেছি না। আচ্ছা দেখ, আমি বললাম CH4, লাস্ট শক্তিস্তরে ইলেকট্রন কয়টা কার্বনের, কয়টা, 1s2 2s2 2p2। আরে ভাই বুঝতেছ না মনে হয়, 1s2 2s2 2p2 না, তার মানে 4টা না। আর হাইড্রোজেনের কয়টা, লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা, হাইড্রোজেন আছে তো 1টা, তো 4টা, 4 এবং 4 মিলে কত, 8। এই কিউ এর মান হচ্ছে এটা, এই কিউ এর মান হচ্ছে এটা, তার মানে কিউ হচ্ছে টোটাল ব্যালেন্স অফ ইলেকট্রন। ওকে এখন আসি বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে। বন্ড পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে, বন্ড পেয়ার মানে কি, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেটাকে বলা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। তো বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে, খুবই সিম্পল, 2 ইনটু নাম্বার অফ বন্ড। কি বললাম, 2 ইনটু নাম্বার অফ বন্ড, আর কোনো কথা নাই। স্যার বুঝি নাই, একটু করে বুঝবা। এবার লোন পেয়ার ইলেকট্রন কেমনে বের করে। আচ্ছা কিউ নিয়ে একটা কথা আছে, ধরো একটা যদি কিউ নিয়ে আরেকটা কথা আছে, তো অনেকগুলো যৌগ দেখবা যে হচ্ছে কি অনেকগুলো যৌগ আছে যেগুলো হচ্ছে প্লাস মাইনাস আছে না, SO4 2 মাইনাস, এটা একটা আয়ন। তো সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, কিউ তুমি যখন লিখবা টোটাল নাম্বার অফ কি, টোটাল নাম্বার অফ
টোটাল ইলেকট্রন টোটাল ব্যালেন্স শেল অফ ইলেকট্রন অফ অল অ্যাটম লিখছো, লেখার পরে এটা লিখছো না, কিউ ইকুয়াল টু এটা লিখো, টোটাল ব্যালেন্স শেল ইলেকট্রন অফ অল অ্যাটম প্লাস নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ মানে কি এটা লিখো, প্লাস নেগেটিভ চার্জ মাইনাস পজিটিভ চার্জ। স্যার এটা কিচ্ছু বুঝে নেই, আমি তোমাকে বললাম তো ভাই তুমি এখন বুঝবা না, তোমাকে আগে এক্সাম্পল দেখাতে হবে, তুমি আগে ফার্স্টে লিখো, আমার কথা মতো একটু লিখো না, আমি জানি তুমি কিছু বুঝতেছো না, বাট তুমি আগে আমার কথা লিখো, আমি তোমাকে এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল লিখো কিউ মানে হচ্ছে টোটাল ব্যালেন্স শেল অফ অল অ্যাটম, ব্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটম প্লাস নেগেটিভ চার্জ মাইনাস পজিটিভ চার্জ। অর্থাৎ যদি নেগেটিভ পজিটিভ থাকে যেমন SO4 2 মাইনাস, NO3 মাইনাস, তারপর CO3 2 মাইনাস, এগুলোর ক্ষেত্রে তখন এরকম হয়, ঠিক আছে? আচ্ছা এখন এটা বুঝে গেছে? আচ্ছা এখন তাহলে এর পরবর্তী দেখো, তাহলে লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে, দেখো কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন। এতটুকু পর্যন্ত যাদের লেখা হয়েছে তারা কাজ শেষ, আজকে ক্লাস আর পড়তে হবে না। এতটুকু পর্যন্ত যারা আরেকজন বলছে বুঝতেছি না, আরে ভাই তুই বুঝবি তো, আগে ক্লাসটা করাই, সবাই এরকম বলতেছো, সবাই নতুন মনে কিছু শেখালে বুঝতেছি না, তাই সব লোন পেয়ার ইলেকট্রন ইকুয়াল টু কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, এতটুকু বুঝে গেছে? আচ্ছা এখন যারা বুঝো নাই তারা একটু দেখো, স্বাভাবিক, এটা আমাকে বুঝালো, আমি নিজেও বুঝতাম না। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি, অনেকগুলো এক্সাম্পল করব। ফার্স্টে তুমি যা লিখতে বলছো তা যদি লিখে ফেলো তাহলে তুমি ভালো কিছু শিখছো, আর নাহলে তুমি কিছু শিখো নাই। দেখো ফার্স্ট অফ অল হাইড্রোজেন দিয়ে শুরু করি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অনেকগুলো করবো। ফার্স্টে হাইড্রোজেন দিয়ে শুরু করি। হাইড্রোজেনের লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তাহলে ফার্স্টে কিউটা বের করে দাও। কিউ মানে কি? টোটাল ইলেকট্রন, টোটাল ব্যালেন্স, মানে সর্ববস্তু শক্তি স্তরে যতটা ইলেকট্রন আছে সবগুলো অ্যাড করো। হাইড্রোজেনের সর্ববস্তু শক্তি ইলেকট্রন কয়টা আছে? একটা। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তাহলে আনসার কি হবে? কিউ ইকুয়াল টু 2। বন্ড পেয়ার কিভাবে বের করে? আচ্ছা বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে? 2 ইনটু নাম্বার অফ বন্ড। হাইড্রোজেন মানে এটা না হাইড্রোজেন। হাইড্রোজেনের বন্ড কয়টা? একটা। হাইড্রোজেনের বন্ড কয়টা? একটা। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে? 2 ইনটু নাম্বার অফ বন্ড। বন্ড কয়টা? একটা না? বন্ড পেয়ার ইলেকট্রন হবে দুইটা। স্যার আমি এটা বুঝি নাই। আচ্ছা বন্ড পেয়ার ইলেকট্রনটা একটু ফিল করাবো একটু পরে, এটা তুমি না বুঝে কই যাবা? না বুঝতে না পারলে তো পড়ানো ছেড়ে দেবো, এটা বুঝে ছাড়বো। বন্ড পেয়ার ইলেকট্রন দেখো, লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে? কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, 2 মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। তাহলে তার কোনো লোন পেয়ার নাই। এখন তুমি দেখো হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, তার কোনো লোন পেয়ার নেই। হাইড্রোজেন দেওয়ার পরে এই হাইড্রোজেন কি ডুপ্লেট নিয়ম পূরণ হয়েছে? অবশ্যই 1 2। এই হাইড্রোজেন ডুপ্লেট নিয়ম পূরণ হয়েছে, তাহলে 1 2। এটাকে বলা হচ্ছে লুইসের স্ট্রাকচার। স্যার ফিল পায় নাই, স্যার কিছুই ফিল পায় নাই। এখন তুমি দেখো আমি তোমাকে ফিল পাওয়ার জন্য দিলাম, এই যে আমি তোমাকে এখন দিলাম কার্বন ডাইঅক্সাইড। সবাই কার্বন ডাইঅক্সাইড একটু দেখো। এখন এরপরে দেখবো নাইট্রোজেন দেখবে তুমি ইজিলি ফিল পাবা সে আসলে এটার কারণটা কি। দেখো আমি কার্বন ডাইঅক্সাইডটা দিলাম। কার্বন ডাইঅক্সাইড লাস্ট শক্তি স্তর ইলেকট্রন কয়টা কার্বনের? কিউ এর মান কত আমাকে বলো? কিউ বলতেছে কি? হোয়াট ইজ কিউ? কিউ হচ্ছে টোটাল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ অল অ্যাটম। প্রত্যেকটা পরমাণুর সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রন কাউন্ট করো। পরমাণু এখানে কয়টা? 3টা না? প্রত্যেকটা পরমাণুর সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রন কাউন্ট করো। কার্বন লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 1s2 2s2 2p2, তাহলে 4। অক্সিজেনের কয়টা? লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা। তো 6 এবং 2 মিলে যোগ করলে কত আসে? আচ্ছা অনেককে আস্ক করেছিল ভাই অক্সিজেনের যোজনী কেন 2 আসে? অক্সিজেন যোজনী কেন 2 আসে? কারণ অক্সিজেনের লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন 6টা, মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করলে সে অষ্টক পূরণ করবে। আমি ওই দিন সেকেন্ড ক্লাসে বলছিলাম, ফার্স্ট ক্লাসে বলছিলাম যে অষ্টক পূরণ করার জন্য যতটা ইলেকট্রন দরকার সেটা তার যোজনী, বলছিলাম না? অনেককে বোকার মতো প্রশ্ন করে যে অক্সিজেনের যোজনী তো 6 হওয়ার কথা। আরে ভাই কেমনে 6? অষ্টক পূরণ করার জন্য 2টা ইলেকট্রন দরকার, সেটা হচ্ছে তার 2, সে তার যোজনী হচ্ছে 2। এখন দেখো কিউ ইকুয়াল টু 4 মানে অক্সিজেন লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? কয়টা আমাকে বলো? অক্সিজেন কয়টা? 2টা। তাহলে 6 2 12, তাহলে 12 4 কত? 16। 6 2 12, 12 4 কত হবে? 16। আচ্ছা এরপরে লোন পেয়ার নাকি বন্ড পেয়ার? বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করব? ফার্স্ট অফ অল দেখো বন্ড পেয়ার ইলেকট্রন বের করার উপায়টা হচ্ছে, এখানে বন্ড কয়টা হতে পারে? দেখো কার্বন সেন্ট্রাল অ্যাটম বাদে, এই কার্বন বাদে পাশে কয়টা পরমাণু আছে? 2টা না? তো 2টা পরমাণুর জন্য 2টা বন্ড থাকে, তাহলে 2 ইনটু কত হবে? 2। স্যার এটা বুঝতেছি না, একটু ওয়েট করো। আচ্ছা এটা বন্ড পেয়ার কয়টা ছিল? 2টা। বন্ড পেয়ার মানে বুঝো এই 2 ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, তার বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? 2টা। আচ্ছা বন্ড পেয়ার ইলেকট্রন মানে কি? আরে ভাই বন্ড পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রন মানে মুক্ত জোড় ইলেকট্রন, অর্থাৎ যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে তারাই হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। আর যারা লোন পেয়ার ইলেকট্রন কারা? যারা মুক্ত জোড় ইলেকট্রন, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না। তো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না কারা? এই যে 16 থেকে 4 বাদ দিলে 12 না? এটাই হচ্ছে আমার আনসার। এখন তুমি দেখো কার্বন ডাইঅক্সাইড তুমি যখন বসাচ্ছ, তুমি এটা এই জিনিসটা দেখো, কার্বন ডাইঅক্সাইড তুমি এখানে বসাচ্ছ। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন হচ্ছে আমার কি? কেন্দ্রীয় পরমাণু। কেন ভাইয়া? কেন? কারণ লিস্ট নাম্বার
সহজ কথা। এখন দেখো এই যে অক্সিজেন দিছি, এই যে অক্সিজেন দিছি, দিছো, দেওয়ার পরে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস তুমি খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে এখানে কার্বন একটা 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 এতটুকু বোঝা গেছে। এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখি, আমার ফার্স্ট অফ অল 16টা ইলেকট্রন বলছে, বন্ড পেয়ার কটা বলছে, বন্ড ইলেকট্রন কটা 4টা, লোন পেয়ার বলছে 16 থেকে 4 বাদ দিলে 12, মানে কিউ থেকে আমি বন্ড ইলেকট্রন বাদ দিলে আমার আনসার আসে লোন পেয়ার ইলেকট্রন। 12টা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। আমি একটা কাজ করি, আমাকে এখন একটা ফার্স্টে একটা কাজ করতে হবে যে প্রত্যেকটা কর্নার অ্যাটম, কর্নার অ্যাটম মানে বুঝো এই যে কোনার অ্যাটম যেগুলো আছে না, কোনার অ্যাটম, এই যে কর্নার অ্যাটম, এই কর্নার অ্যাটম গুলা মানে এই যে বাকি যে পরমাণু যেগুলো আছে কর্নার অ্যাটম, এই কর্নার অ্যাটমের অষ্টক পূরণ করা লাগবে। আচ্ছা এটা কি অষ্টক পূরণ হয়েছে? হয় নাই তো। অষ্টক কিভাবে পূরণ করে স্যার? অষ্টক কিভাবে পূরণ করে? অষ্টক পূরণ করা খুবই সিম্পল। দেখো এখানে 12টা ইলেকট্রন আছে না, ফার্স্টে আগে এদের অষ্টক পূরণ করে দাও লোন পেয়ার দিয়ে। কি দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হয়েছে অক্সিজেন। এইবারে এই দুইটা 7 8, তুমি দেখো 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেন অষ্টক পূরণ হয়েছে না? লোন পেয়ার কয়টা ইউজ করছো? ছিল কয়টা? 12টা। ইউজ করছো কয়টা? 6টা। বাকি কয়টা আছে? বাকি কয়টা আছে? আর 6টা আছে। এখন দেখো বাকি 6টার মধ্যে এখানে পূরণ করলা 1 2 3 4 5 6, তাহলে অক্সিজেন অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4 5 6 7 8, অক্সিজেন অষ্টক পূরণ হয়েছে। বাট কার্বনের অষ্টক পূরণ হয়েছে? রুলস এর মধ্যে বলছিল যে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূরণ করা লাগবে মাস্ট, কিন্তু অষ্টক সম্প্রসারণ হলো কোনো সমস্যা নাই। আর কর্নার অ্যাটমের শুধুমাত্র অষ্টক পূরণ হতে হবে, কর্নার অ্যাটমের কখনো অষ্টক সম্প্রসারণ করা যাবে না, বাট অষ্টক পূরণ হলে সে হ্যাপি। বাট স্যান্ডার্ড অ্যাটমের অষ্টক পূরণটা মাস্ট করতে হবে হবে, বাট অষ্টক সম্প্রসারণ হলে কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো এই যে কেন্দ্রীয় পরমাণু অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4, অষ্টক তো পূরণ হয় নাই, তো অষ্টক পূরণ না হলে হবে না। তো এখন অষ্টক কিভাবে পূরণ করবে? এই যে এই লোন পেয়ার গুলা এখানে শিফট হবে। কেন? কারণ এই লোন পেয়ার গুলা অনেক সময় ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড হিসেবে তুমি কি করতে পারবা? কাজে লাগাতে পারবা। অর্থাৎ এই লোন পেয়ার যখন এখানে সৃষ্টি হচ্ছে তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, এটা মুছে গেছে। আর এই লোন পেয়ার এখানে সৃষ্টি হচ্ছে, ডাবল বন্ড তৈরি হয়েছে, এটা মুছে গেছে। এখন দেখো কার্বন অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4 5 6 7 8, ডান এন্ড ডাস্টেড। এখন তুমি নাইট্রোজেনটা দেখো, নাইট্রোজেনটা দেখো, নাইট্রোজেনের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের ক্ষেত্রে লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা আমাকে দেখো, কিউ মান কত আমাকে বলো। নাইট্রোজেনের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা? 5টা না? তাহলে 5 দুগুণ কত হবে? 10। বন্ড কয়টা হবে আমাকে বলো? বন্ড পেয়ার ইলেকট্রন। আচ্ছা বন্ড পেয়ার ইলেকট্রন, আচ্ছা দেখো বন্ড পেয়ার ইলেকট্রন 2 দুগুণ 4 হয়েছে নাকি দেখো তো। বন্ড পেয়ার ইলেকট্রন এই যে উপরগুলো কিন্তু লোন পেয়ার, এই যে উপরে যেটা আছে না লোন পেয়ার, নিচে কয়টা? এই যে নিচেরটা হচ্ছে বন্ড পেয়ার, দেখছো? এটা হচ্ছে বন্ধন কোণে অংশগ্রহণ করছে 1 2 3 4, এইটা হচ্ছে আসলে বন্ড পেয়ার ইলেকট্রন। যারা এখনো বুঝেন একটু পরে বুঝবে। আরো আমি 28টা করাবো, সিরিয়াসলি 28টা করাবো। দেখো বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে দেখো, নাইট্রোজেন নাইট্রোজেন কিভাবে করে দেখো তো। নাইট্রোজেন ফার্স্ট অফ অল দেখো বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করবো। ফার্স্ট এখানে নাইট্রোজেন দুইটা আছে মানে হচ্ছে কি 2 × 1, অর্থাৎ দুইটা নাইট্রোজেন মানে হচ্ছে একটা বন্ডই আছে। দেখো নাইট্রোজেন মানে এরকম না, অনেকটা এরকমই হবে, তাহলে একটা বন্ডই, তো একটা বন্ডে কয়টা ইলেকট্রন? একটা বন্ডে দুইটা ইলেকট্রন, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? দুইটা। কারণ 2 × 1 লোন পেয়ার ইলেকট্রন কয়টা হবে? লোন পেয়ার ইলেকট্রন কয়টা হবে? 8টা। কেন? কেন 8টা? কারণ 10 থেকে 2 বাদ দিছি, 8টা। এখন আসে আমি নাইট্রোজেন এখানে বসাবো, বসাইছি, বসানোর পরে এই জায়গায় আসো, এই জায়গায় আসো। সরি স্যার আমি কি লিখছি আমি নাইট্রোজেন ডাইঅক্সাইডটা লিখে বলছি না, নাইট্রোজেন ডাইঅক্সাইডও সেম ভাবে করাবো। এখন নাইট্রোজেন নাইট্রোজেন লিখো, লিখছো? লেখার পরে একটা জিনিস খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো লোন পেয়ার ইলেকট্রন কয়টা? 8টা। ফার্স্টে এই নাইট্রোজেন অষ্টক পূরণ করো 1 2 3 4 5 6 7 8, অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4 5 6, তাহলে একটা নাইট্রোজেন অষ্টক পূরণ করছি, এই নাইট্রোজেন অষ্টক পূরণ করো তো। এই নাইট্রোজেন অষ্টক পূরণ হয়েছে না 1 2 3 4 5 6 7 8, এখানে লোন পেয়ার কয়টা ইউজ করছো? 1 2 3 4 5 6, লোন পেয়ার বাকি কয়টা আছে? টোটাল ছিল 8টা, ইউজ করছো কয়টা? 6টা, তাহলে বাকি কয়টা? 2টা, এই 2টা। বাট এটা কি স্ট্রাকচার হয়েছে? হয় নাই। কেন? কারণ নাইট্রোজেনের অষ্টক, এই নাইট্রোজেনের অষ্টক পূরণ হলে এই নাইট্রোজেন অষ্টক পূরণ হয় নাই, আর দুইটারই হতে হবে। দেখো এই কার্বন এখন অষ্টক পূরণ হয়েছে না 1 2 3 4 5 6 7 8, আরে বুঝি নাই 1 2 3 4 5 6 7 8, বাট এই নাইট্রোজেন অষ্টক পূরণ হয় নাই। কোনটা? এই নাইট্রোজেনের, এটা পূরণ হয়েছে। তাহলে এখন কি করতে হবে? এই বেচারাটা হেল্প করবে ডাবল বন্ড, এই হেল্প করবে ট্রিপল বন্ড। এই বলতে কোনটা? এই যে এটা, এই হেল্প করবে ট্রিপল বন্ড। শেষ। তারপরে দেখো এটা মুছে গেছে, এটা মুছে গেছে। এখন প্রত্যেকটা নাইট্রোজেন অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ডান এন্ড ডাস্টেড। কথা বোঝা গেছে? তার মানে একটু কঠিন লাগলো, এখানে আমি একটু জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আগামীকাল তোমাকে আমি আর প্রত্যেকটা যোগের, তুমি আগামীকাল ক্লাসটা যখন দেখবা তুমি প্রত্যেকটা যোগের আগামীকাল তুমি ক্লাসটা দেখলে বুঝবো প্রত্যেকটা যোগের তুমি হচ্ছে স্ট্রাকচার অঙ্কন করতে পারবা। তবে স্ট্রাকচার অঙ্কন করার জন্য কিছু কথা বলি। এক নাম্বার তোমাকে মাথায় রাখতে হবে কর্নার অ্যাটমের, এই কর্নার অ্যাটমের মাস্ট অষ্টক পূরণ করা লাগবে। আর এই যে সেন্ট্রাল অ্যাটম যেটা থাকবে না, এটা অষ্টক তো পূরণ করবা, তবে এটা যদি মাঝে মাঝে অষ্টক সম্প্রসারণ হতে পারে সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। বাট ফার্স্ট অফ অল
প্রত্যেকটা কর্নার অ্যাটমের অষ্টক পূরণ করে ফেলবা আগে, প্রত্যেকটা কর্নার অ্যাটমের আগে অষ্টক পূরণ করে ফেলবা, অষ্টক পূরণ করার পর এবার স্ট্যান্ডার্ড অ্যাটমে যাবা, বাস কোনো কথা নেই। এখন বুঝছো, বুঝা গেছে? আচ্ছা, যারা বলতেছো এখনো বলতেছো বুঝি নাই, তাহলে আগামীকাল ক্লাসটা দেখবা, আগামীকাল ক্লাসটা দেখার পরে ইনশাআল্লাহ ফার্স্ট আগে রুলসটা লিখে ফেলবা। দেখো একটা ক্লাসে নাও বুঝতে পারো, কারণ টপিকটা একটু আর একটু বেসিকে যেতে গেলে আর একটু ক্লাস লাগবে, আর একটু সময় লাগবে। তো আগামীকাল একটা কাজ করো, আমি জানি অনেককে বন্ড পেয়ার বোঝা নাই, এক স্বাভাবিক, অনেককে লোন পেয়ার বোঝা নাই স্বাভাবিক, অনেককে কিউ তো বোঝা নাই ভালো করে, অনেককে এটা বোঝা নাই যে ভাই এখানে অষ্টক কিভাবে পূরণ করতে হয়। ঠিক আছে, সো এগুলো আগামীকাল ক্লাস দেখতে হবে। আগামীকাল তুমি রাত 8টায় ক্লাসে অংশগ্রহণ করবা, ক্লাসে অংশগ্রহণ করার পরে তুমি হচ্ছে দেখবা, কারণ অনেক কেউ স্বাভাবিক, অনেক কেউ না বুঝে, সবার ব্রেন কিন্তু আসলে এক না, সবার ব্রেন কিন্তু এক না। ওকে, সবার ব্রেন যেহেতু এক না, তাহলে কিছু করার নাই, আগামীকাল দেখবো। ব্রেন এক না এটা দিয়ে আসলে ছোট করতেছি না, এটা দিয়ে এটা বোঝাচ্ছি, তো তোমাদের তোমার আর একটু সময় লাগবে। ঠিক আছে, আগামীকাল দেখা হবে। ওকে।